আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে 2021 উপলক্ষে আয়োজিত ওয়েবিনার সিরিজের আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগত। গত 19শে মে থেকে 22শে মে 2021 পর্যন্ত এই 4 দিন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের ওয়েবিনার সিরিজের সর্বশেষ অনুষ্ঠান এবং আজকের বিষয় ফ্যামিলি মেডিসিন সার্টিফিকেশন, হাউ এ ইয়ং ফিজিশিয়ান প্রিপেয়ার হিমসেলফ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এরিনা অ্যাজ আ ফ্যামিলি ডক্টর। আশা করি আজকের এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা সবার ভালো লাগবে এবং বিশেষ করে ইয়ং ডক্টরদেরকে ফ্যামিলি মেডিসিন বিষয়ে জানার, ক্যারিয়ার করার আগ্রহ করে তুলবে। আমি ডাক্তার সালে আহমেদ, আজকের এই ওয়েবিনার সিরিজে প্রোগ্রামের মডারেটর। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। ওয়েবিনার শুরু করার আগেই আমি জানাতে চাচ্ছি এই প্রোগ্রাম রেকর্ডেড হচ্ছে এবং তা সরাসরি প্ল্যাটফর্মের ফেসবুক পেজ অ্যান্ড H1 চ্যানেলে লাইভ প্রদর্শিত হচ্ছে। পরবর্তীতে অন্যান্য সামাজিক মাধ্যমেও তা শেয়ার করা হবে, তাই দয়া করে সবাইকে ভিডিও অন করে রাখার অনুরোধ করছি। আপনার কম্পিউটার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা তা যাচাই করে দেখুন। প্রেজেন্টেশনের সময় সবাইকে অনুরোধ করছি সাউন্ড মিউট করে রাখা। আপনার কথা বলার প্রয়োজন হলে আনমিউট করে কথা বলতে পারবেন। আমি প্রয়োজনে সবাইকে মিউট করে রাখতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে প্রেজেন্টেশনের পরে তা করতে পারবেন। প্রশ্ন উত্তর সেশনের জন্য আমাদের একটি নির্দিষ্ট সেকশন থাকে। তাহলে আর দেরি না করে আমরা আমাদের ওয়েবিনার শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় ফ্যামিলি মেডিসিন সার্টিফিকেশন, হাউ এ ইয়ং ফিজিশিয়ান ক্যান প্রিপেয়ার হিমসেলফ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এরিনা অ্যাজ এ ফ্যামিলি ডক্টর। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আসছেন ডাক্তার এম ওসমান গনি। ডাক্তার ওসমান গনি একজন মেধাবী চিকিৎসক হিসাবে বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে কর্মরত আছেন। উনি এমআরসি জিপি ইন্টারন্যাশনাল, এমআরসিপি ইউকে ডিগ্রি অর্জন করেছেন। তিনি অনেকদিন ধরে বাংলাদেশে ফ্যামিলি মেডিসিন সাবজেক্টে উন্নতির পিছনে কারিগর হিসাবে আছেন। নিজেও অনেকদিন ফ্যামিলি মেডিসিন বিভাগে দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য। এখন আমি অনুরোধ করছি ডাক্তার ওসমান গনি স্যারকে তার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। Thank you, Honorable Moderator Dr. Saleh, and my respect to respectable teachers today, and gratitude to platform to give and offer me a venue to discuss something which will be actually exerted from the heart. And I think that this is my privilege to say something on family medicine, and especially targeting the young doctors. And I am not too much mature enough, and all of you are too much senior to me and my respectable teachers as well. So with my due respect to everyone, and welcome to all of the participants and the audiences, I like to proceed on. And in addition, I like to inform you that recently I'm working as academic coordinator in the platform family medicine wing as well. So welcome you, and I'm just being on to my presentation now. And my topic already you have heard, the family medicine certification, how a young physician can prepare himself for national and international arenas as a family doctor. And I will confine my discussion within this as much as possible. In the later part of my discussion, I will highlight what could be the characteristics of a physician, especially I'm not meaning all the doctors of all specialties, especially those who will be physicians. They should have some qualities, and I will try my best to address this issue at the later part of my discussion. First thing is that to initiate the talk, if we ask, or anybody ask anyone, what is the first door a patient knocks in our society, in our clinical practice? And most of us having the answer is not very pleasurable answer, in my sense. The people are easily getting a person, most of the time, not a qualified person.
most of the time they are quack. We rather unfortunately say them quacks. They are not actually a graduated medical person, but they have a lot of experience of dealing the person. I am meaning they have a lot of experience of dealing a person, not a patient. But what is expected in this field? A person should get easily access to a doctor. So why our people cannot get access to a doctor is a matter of big discussion, actually. I don't like to address there. But the unfortunate thing is that we are the doctor nowadays not much in touch with the population or the patients and the people. So the topic, the family medicine, actually, how it comes out. It is not a very new thing, not new phenomena. Rather, it could be a thought of very old thing in a new format. What we are discussing for last few days, and today will be the last day. I believe that my discussion will be helpful for all of you to understand this thing. And what was our dream? Definitely, our parents as well as ourselves, we will be a doctor. Doctor means mostly we will be a physician. We will be in touch of the patient. We will serve the humanity. The reason is that our belief was that doctor is next to the God. It's a great feeling actually we try to achieve. But what is our situation in current days? Not too much pleasurable and too much appreciating. Anyway, to create the doctor, what we are thinking, a doctor will be a tomorrow's doctor. What will be the structure of learning? What will be the curriculum of tomorrow's doctor? And what doctor expect from our curriculum or the structure study, even in the undergraduate life? Mostly I mean the undergraduate life, we don't know really. The expectation is varied. Though we told that we like to be a physician, the expectation being changed day by day in course of time. And what is nation expecting? Definitely the service, no doubt. But very unfortunate thing is that what doctor can contribute is not uniform one, is not very confident one. The lack of skill, lack of understanding, and lack of the experience as well as the qualities, how to interact with the patient, how to communicate, big gaps are there. So the expectation of the nation is not being fulfilled, and the expectation of a doctor also being jeopardized in course of his lifetime or education life. So what is the picture of a tomorrow's doctor is not much clear cut to us. Why this failure happened is very simple. If we think of this, the planning in everywhere, any target, any goal, planning is very important. And then the second one is implementation. There is a lot of discussion about the criticism of the planning of our education. Even then, more or less, our senior teachers' expertise, they develop a planning for the education. But the more the bad thing happens in implementation, implementation needs a very big logistic supports as well as very good, efficient manpower, which is definitely lacking in our country. And there is very variations of our medical education institutions. If I like to say very simply, the difference between education of the government medical colleges and the private medical colleges, far differences are there. Those who worked before in the government medical college and in the private medical college nowadays, they can understand very practically what is the difference there. So I like to say in our Bangla proverb that many things actually written, many things are available, but problem is in the implementation. Like to say that Kajir Guru ketabe ache, goale dai. I don't know, many of you, my honorable teachers today, will you agree with me or not? This is my understanding, just it's my privilege to share with you all. And after the graduation, our young doctors are feeling the problem. Nowadays, you have seen that the stigma, what is that? They are stigmatized, rather to say, to be labeled as simple MBBS. Why it happens so? Why we added this simple word to a graduate doctor there?
You see that the MBBS is the graduation of not only one subject, this is the graduation of medicine as well as surgery. But if frustration is roaring, frustration is prevailing, especially in our young doctors. The reason is that, again, I like to mention that they are actually not grown as an efficient doctor of tomorrow. Again, many factors, many responsibilities are there. Unfortunately, it is happening. So I am again not to go inside of these, but just is a superficial observation. And for that, what they are thinking now, they are now actually always thinking that to achieve a big career in medicine, surgery, or any other subjects. So there are some of the doctors, I'm not meaning the some, a significant number of young doctors are searching a job, a qualification as to be a government officer. Okay, that's good. And some are actually now moving to achieve the fellowship, membership, or even in the Western achievement for the MRCP and other allied degrees are there, or diplomas. But how long it will take? Definitely 4-5 months, 4-5 years, sometimes 7 to 8 years. So what they will do in the meantime, and how much tolerable to sustain this strength or the labor, the capability, not only physically, rather financially as well. So there is a big gap happen after graduation as well as to achieve a career. But what nation wants? A doctor will be a graduate doctor, will be efficient enough to serve the nations of the people of the country. So now what the young doctors are doing, they're searching a job in corporate hospital just to overcome the feelings of simple MBBS or a social, what I say, identification. They are actually hunger for social identification as well. And few doctors searching a job, not the job I mean, to have a space to sit in many of the medicine shops. I'm meaning the doctors who are actually thinking to be a physician. So I like to highlight here that the doctors are having the desire to be a physician from the very beginning. But is it the real space for them? If we ask them, if we ask each other also, is the corporate hospital is the actual place of them? Is it not the place of career development as well? And practice in a medicine shop rather is not the actual site of a doctor, actual place of a doctor. So somehow they are existing many years and they are fighting for achieving these degrees and others. Anyway, so what they will do and what we can offer to them, what nation actually expecting for us in our nation and throughout the world as well. So we need many, many specialists in many subjects, no doubt. If we consider the situation of our nation, what we need in everywhere actually we need as in this financial socio-economic status of a country, we need the jack of all trades. So there is a criticism also, somebody will say that if who will be a jack of all trades, actually he will be a master of none. So what? If jack of all trades can cover most of the works of the nation, that's enough. What are the health problems? What are common health problems, preventable health problems? Is it very tertiary level service? It's no. It's very, very primary health problems actually prevailing in our country. Most of them are preventable. The death rate of the diseases from primary health care is significant, actually not in the terminal events, but we are very, very indulgent with very advanced treatment facilities. We don't like to discourage these, but I like to highlight that we need the tomorrow's doctor to be jack of all trades. This is my feelings. I'm just my humble privilege to share with you today. Just we look back before the advent of specialization and the super specialization, even a few decades before, what we are getting the treatment from our father, our grandfather in their ages. A single doctor used to take care of the different categories of diseases. Later on, the specialization actually took the place. The specialist is everything at all. Sometimes specialists become frustrated.
if the clinical situation is beyond his domain. And what specialists used to do, the specialists try to refer the cases to some other specialists. But I'm thinking that how much it is practicable for the common diseases, common health issues, the specialist will refer to other specialists. How the poor people of our country can tolerate this, rather to say have the financial burden. Socially unprivileged people cannot move here and there. So it means that we need a jack of trade actually in our medical fields. We like to remind you simply in our previous knowledge, World Health Organization definition of the health. And you know that this is the state of complete physical, mental, social, and somewhere spiritual well-being. What our doctors are doing, the main focus, the physical or biological, we are diagnosing the disease, giving the treatment. But if we completely give the health service to the population, we have to address all the parameters, physical, mental, social, and spiritual some of the time. But we are very ignorant in the mental issue, especially the social issue, much ignorant topic. So what we are doing nowadays in last 1 decade or 2 decades, we are focusing this physical issue of the people, not focusing this thing. So actually, we are not providing the health service at all, in my sense. So in the family medicine, if we tell about the diagnostic approach, the approach minimum 3, the physical or biological diagnosis, mental or psychological diagnosis, and the social diagnosis. The problem of the society of a person, society, I mean including his family as well. So if you combine these parameters to serve a people or the patient, then there will be chance of ensuring the maximum health service to the person and even to the family. So just to touch this thing, I like to highlight, with due respect to all of the specialists, those who are practicing our country, there may be similarities in the practice of family medicine and the internist. But what are the differences here? In very short, if I like to say that the internist most of the time treats the adult populations of the patient. Their expertise, no doubt, in internal medicine, but the general practitioners are trained enough to provide the care for all patients of all ages, all diseases they are dealing, and all the dimensions of the disease. Dimensions of the health or disease, whatever we say, everything covered by a general practitioner's training. But it doesn't mean that general practitioner will cover in the extreme level of the management of the patient. But the spectrum, in the bottom line, the role of the family medicine is unparalleled, I like to say. As some differentiation in general practitioners and the specialist, I'm not detailing from here, just to say there's some keywords from here. The GP's duty mainly to exclude the serious diseases, but the specialists are confirming the disease and giving the treatment. GP tolerate uncertainty, but specialists reduce uncertainty. A GP explore probability, seeing patients from a population with a relatively low incidence of serious disease, but specialists explore possibility, seeing a pre-selected population of patients with a relatively high incidence of serious disease. GP marginalize the danger, but specialists marginalize error. So these themes should be in the mind of a GP, and we can proceed further as specialist. And it is very true that the family medicine established as a specialty in abroad mostly, and we are trying our best to actually establish the family medicine as a specialist subject in our country. And last few years, our beloved, some seniors, honorable colleagues are moving day and night here, door to door also. And we are now some relatively younger doctors and the teachers also, we are with them, because we need jack of all trade. But what is the subject of a specialty here? Suppose somebody is cardiologist, somebody nephrologist. So how can we label the subject of our specialty of the family medicine? If you say, okay, this is family medicine, what about if you tell to somebody that family medicine, you are family doctor, oh, you are treating the members of the family.
And somebody recognized us sometime that, oh, he's my friend, he's my family doctor. That means over telephone they can get access to me, and I can give some suggestion of paracetamol and histamine and other. The concept actually limited up to there. But in my previous a little small discussion, comparing or considering the different parameters of the health and disease, if I said a word that the family medicine could be the patient specialist, it is not the specialist of a specific disease. I don't know, it will be pleasurable to hear to my senior teachers and others as well. It's my only feelings that family medicine could be specialist of a patient. This is the actually real message of holistic approach to the patient. And this is not only from mine, and came out from not my mind. If you see the quote, the great physician in this world, William Osler, you know, what he said, the good physician treats the disease. The great physician treats the patient who has the disease. I think it is self-explanatory to be a physician of a patient, not only of a disease. So in the world, in the international perspective, the family medicine is very established subject one. I will take 1 minute time, a privilege, just to show the McGill University profile of the doctors or the teacher working there. Just I'm browsing the internet now. I think you can visible. It's visible to you. So just you see that how bright and smiley faces are there. The big list are there. They have the career of professor, associate professor, or assistant professor in family medicine. So the big list, I'm just scrolling up, and there is another list also. So many doctors in the world now actually establish the subject as family medicine. And in our actually our country, we are trying our best to do. And one great man in the current time, with our respect, you know many of him, the Professor John Murtha. He's the author of very popular book in the family medicine. So a very little touch in few seconds, I tried my best to show you how the family medicine is established in the world. But all the subjects to develop the specialty needs training. And what is the scope in our country now, or scope in the abroad a little bit? My next talk will be on this. I like to inform you, and many of you know that the institutions of the family medicine in our country in Bangladesh, the Bangladesh College of General Practitioners, they are providing the qualifications of the fellowship of the College of General Practitioners, and Bangladesh Academy of the Family Physician, they are providing the diploma. And the great institution in our country, the leader of our medical education, the Bangladesh College of Physicians and Surgeons, they are providing MCPS and the FCPS in the family medicine from many years before. These are our native qualifications, but very interestingly, one international qualifications available in our country from many years back. I can remember maybe more than a decade, the Royal College of General Practitioners UK conducting MRCGP international examination by South Asian Board. So scopes are though not too much, but scopes are available. Those my beloved young doctors who you want to develop your career, minimum you can avail these opportunities. Though unfortunately, we like to say that until many years over, still we like to say that one of our senior colleagues today, our honorable panelist also, he was designated as the only one FCPS in family medicine. It's not very fortunate thing happened to us. The reason is that actually we couldn't disseminate the message. We couldn't prove ourselves as efficient physician or efficient teacher in the field of family medicine. So this is the time now to see forward, to prove ourselves that family medicine could be a specialty, and family medicine can handle most of the common health issues in the nation. So these are the institutions, especially academic institutions,
And whatever the practice center, very few, and not actually mentioning is possible that we have many institutions, but in last few years, it is our, rather to say, the pride in the family medicine, one private sector came forward. Many of you know that Prava Health, they tried their best to uplift the honor of the family practice, to send the messages. And in the last COVID situation, they have done a lot, and they definitely proved themselves that they are an efficient institution in the family medicine sector. And we came to know that in last 3-day sessions also, and senior colleagues also, and the chief medical officer also was in our sessions. And from her verses, we understand that they will do something great in our country. We hope that, and best wishes for them as well. So in the summary, actually, though we have many institutions and one special center, but it needs some the work plan and organized effort for further flourishment, and we are dreaming so. Internationally, definitely there's growing demand in the comprehensive health care. And if I say that there are some very first world advanced countries, I have shown one example of McGill University of Australia. And what about other countries, especially the Middle East also? I like to say something about that a little now. Even then, just little touch that even the MRCJP available in our country to enrich our career, though the MRCJP International designed their curriculum for the doctors working outside UK, but they are giving the extra credit for having the MRCJP, especially in the Australia and the Canada as family physician. And very important for the Gulf countries, those who work in Gulf countries, I have some experience to work there. And nowadays, what they are thinking that all the doctors in the primary care management will have definitely a basis in the family medicine. They are appreciating now the careers in family medicine. Even those doctors not having the orientation in the family medicine, they are providing this orientation. And the last recent 1 or 2 years, it happened that those who are not having career in family medicine, they are not renewing their license of medical practice there. And last of all, those who work in outside country of the Bangladesh, you know that all the license examination is based on the topics of family medicine mostly. And personally, I have the experience as well. So family medicine, not only important for serving the people academically also, it is very important. And this is a letter actually sent to us from the colleagues from KSA. The MRCJP International, they are giving the recognition of equivalent for any of the membership of the Royal Colleges. So it is a very good news for the career seeker colleagues, those who are attending today and those who will hear us in a later date. So it's very encouraging. And many of you have seen these bright faces. And we are proud that Dr. Farzana Hussain working as GP in the UK, and the billboard was set up there to honor her. So definitely, as a general practitioner, it is very good news for us, and we salute her as a Bangladeshi doctor. Now I like to highlight the clinician's skill or characteristics, what a clinician should have. A clinician must have 7 skills. If we say one by one, first of all, the physical examination skill. Second, identifying the physical sign. Third is the clinical communications. 4, differential diagnosis. 5, clinical judgment. 6, managing patient concerns, and the 7th one is the maintaining patient welfare. So it is a big chapter. Actually, I don't like to highlight more, but I like to share my opinion, and most of my senior teachers and others will agree that we are very poor in clinical communications. And the clinical communications actually guides us to be a good consultant. So we must develop our capability of the consultancy as well as the communication. And patient concern is very important. We are ignoring, for example, what patient is thinking about his illness.
we are actually ignoring this. It is called the paternalistic approach in the consultation or dictator-like approach in the consultation. Actually, what is the patient to us? Patient is expert in his feelings, in his symptomatology, in his expression. So in the consultation of the concept, I like to say, and it is not my thinking actually, the concept actually driven by the Royal College of General Practitioners. This is the meeting of two experts and the interaction between two complicated and differently motivated human beings. So all are equal. We are the doctor, he is the patient. So doctor should develop in the skill of 23 principles. I'm just showing to you now. I am not here to explain each and everything. These 23 principles or qualities doctor should have during consultation. But I'm here just to highlight few words, few points. In the red box you can see now. We don't know how to ask a question to the patient most of the time. Why we don't know? I apologize to all of us, to seniors and expertise. Many of you know it, but the experience, few years as a teacher in undergraduate students and some postgraduate levels also, we don't know what is the meaning of open question, what is the meaning of closed question, what is the meaning of probing question. So a lot of things are there in consultation skills, and we are using the jargon to the population. And those who come across the family medicine exams, even in the home and abroad, all of us know that the jargon is very, very prohibited in the exam as well. I'm not meaning in the family medicine, even in our degree achievement or other examination also. The jargon is too much sensitive issues because patient will not understand how to choose a word. It is very, very important. So there are 4 or 5 points I have highlighted. These are very, very ignorant in our consultation. So overall, a consultant or a doctor or a physician should have the capabilities or the skill in 23 principle, no doubt. And I think that when we could be able to establish the family medicine in our country, in our young doctors, we will try our best to develop all of these 23 qualities. And the lackings of undergraduate education, and we cannot actually touch it. We cannot solve the problem over day and night. Everybody we are telling in many social medias and many speeches and manywhere in many settings, is a problem is very big. There should be the what I say a joint effort from the private and the public sector. So it's a very big issue. But thing will be that what is gone is gone. What is happened is happened. Now the time to develop, to create many jack of all trades in our country by in the context of family medicine, and it is possible, So doctor is to actually be oriented what is roaring in the mind of the patient, and a family doctor definitely will answer every question of the patient. These 4 or 5 things, we are very oriented to say the name of the disease and others. We know everything, but what we say to the patient in our communication. If I give some example in few seconds, and when we ask our patients, when I see the patient in follow-up, that do you know what is the name of your disease? Most of the patient told that, doctor, sorry, I don't know the name of my disease. So did your previous physician tell you that the name of your disease, or did you ask him or her? Yes, I asked my previous physician. What was the answer? Okay, you take the medicine and you will be okay. It's just bypassing. Actually, we are not answering the questions of the patient. But thing is that how much we are capable to answer all of the questions. So these are some examples of traditional the questions of the patient. We have to be very ready for this and to answer all of the questions. I just picked up some examples. The list may be more and more. The red marks are actually for the spouse. This is the male-female issue, especially in the last 3-1 or the 2-1, especially for the female patient. And in our traditional learning, in the curriculum or the topics we are teaching about a disease in the medical colleges, actually the topics are what I say, rather ignored issue, and we are not giving more emphasis on these. We are giving some discussion of the disease, how to investigate the case, and how to manage the patient. Manage means to give some medicine and
to treat the patient surgically. So these are the main things. We are not giving the depth. We are not touching the mind of a patient. So anyway, after achieving the qualities of a family physician, we have to have the process of re-evaluation, because the four components are very important to assess the physician characteristics. These are the professionalism, self-assessment, and lifelong learning, cognitive expertise, performance improvement. So the family medicine certificate, what we are planning, actually is a matter of recertification, and this certification definitely a requirement to practice as family physician. I don't like to mean that it could be a career of diploma or a degree in the family medicine like MRCP UK or MRCGP international or any other, or the fellowship in the available degree and diploma in our country. But a certificate program could have in a very short-term plan. And we know that in our country, especially the Burnham developed their certificate program of diabetology. You know that CCD, the certificate course of the diabetology, and well accepted topic. One word I like to say to you that SIG means a special interest group. Nowadays, throughout the world, there are some special interest group developed in the doctor community to develop the skill, learning, and everything in a specific disease. Especially, they are serving the people having such diseases. This is one of the area of clinical practice, no doubt. But without certificate, we cannot practice. Somebody is to give the certificate, and somebody is to accept the certificate, because the certificate as a requirement which will encourage clinical excellence and the benefits the both physician and the patient as well. But who can provide certificate? Is it anyone? Yes, anyone can provide a certificate. But thing is that an organized institution is better to offer a certificate. But again, the matter of recognition of the certificate, to whom it is shown. So we can give a certificate. We have to do sometime the letter of introduction of specific doctors to work somewhere else. Sometime somebody can gather with many students and others to give 3 or 4 days courses, and they can provide certificate. But thing is that, is it how much valid, how much acceptable is very important. So to overcome this thing, very fortunately, I like to say with pleasure that the renowned university in the private sector of our country, Bangladesh University of Health Science, came forward in collaboration with the Platform Family Medicine Wing, and already they have started the initiative to increase the awareness among the people, especially to the young doctor, to familiarize the family physician concept. And we hope that very soon we will be able to launch the certificate course in the family medicine. And undoubtedly, there is no doubt that it happens so, it comes true, it will have very much value to the others at home and abroad. And we believe that after this certificate course, a doctor will be able to become an efficient family doctor. I'm not telling that efficient family expertise, just to become an efficient family doctor, to participate in the service of the national major health issues, and to overcome the pain of filling simple MBBS and the great filling next to the gut. And finally, it can create a very smooth base for further career in family medicine in home and abroad as well. And finally, what will be aim of our certificate course or achievement in the family medicine? Just we can say that we are safe doctors. We are safe doctors. And thank you very much, my honorable teachers and our participants who audienced me very patiently. Thank you. Thank you, sir, for your very nice presentation. এখন আমরা আমাদের নেক্সট সেশন উত্তর পর্ব সেশনে যেতে চাচ্ছি। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা খুব অল্প কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নেওয়ার সুযোগ আছে। পরবর্তী পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
মনে হচ্ছে হ্যাঁ, ডক্টর সালে প্রশ্ন না থাকলে আমরা পরে একসাথে ডিসকাস করবো না, এখন আমাদের প্যানেলিস্টদের কাছে এই মুহূর্তে আমাদের কোনো প্রশ্ন নেই। পরবর্তী পর্যায়ে আমাদের যদি কোনো প্রশ্ন আবার আসে আমরা আমাদের স্পিকার এবং প্যানেলিস্টের কাছে আবার এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। এখন আমরা আমাদের নেক্সট সেশনে যেতে চাই। আমরা সবাই জানি যে 19শে মে 2021 ছিল ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে, যা 2010 সাল থেকে একসাথে সারা পৃথিবীতে উদযাপন হয়ে আসছে। এবছরের প্রতিপাদ্য ছিল বিল্ডিং দ্য ফিউচার উইথ ফ্যামিলি ডক্টর। প্রতি বছর নয়, বাংলাদেশে ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে উদযাপন করেছে, বাট বর্তমানে করোনা পরিস্থিতির জন্য অনেক অনুষ্ঠানই আমাদের করা সম্ভব হয়নি, কিন্তু আমরা অনলাইনে 4 দিন ব্যাপী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এই দীর্ঘ 4 দিনে দেশ এবং বিদেশের অনেক বরেণ্য চিকিৎসক আমাদের সাথে যোগদান করেছিলেন অনলাইনে এবং ফ্যামিলি মেডিসিনকে নিয়ে তাদের আবেগ, ইচ্ছা, পরিকল্পনা, স্কোপ নিয়ে আলোচনা করেছেন। আমরা সবাই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ফ্যামিলি মেডিসিন সার্ভিসের একটি মেডিকেল সার্ভিসের একটি বিশেষ শাখা। ফ্যামিলি মেডিসিন ডাক্তাররা জনগণের সবচেয়ে কাছের বন্ধু, যারা প্রাইমারি কেয়ার দিয়ে থাকেন। যখন প্রয়োজন হয় তখন তারা ফ্যামিলি ডক্টররা সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার ফিজিশিয়ানকে রোগী রেফার করেন। এভাবে একটি সুন্দর হেলথ কেয়ার সিস্টেম গড়ে উঠেছে, যার উদাহরণ আছে ইংল্যান্ড, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ সকল পৃথিবীর উন্নত দেশে। কিন্তু বাংলাদেশে এই ফ্যামিলি মেডিসিন এখনো স্ট্রাগলিং স্টেজে আছে। উন্নত বিশ্বের সাথে আমরা যদি তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কখনোই ইফেক্টিভ হেলথ কেয়ার সিস্টেম বাংলাদেশে চালু করা সম্ভব হবে না। প্রাথমিক লেভেলকে উন্নতি না করে কখনোই সর্বোচ্চ সুবিধা আমরা অর্জন করতে পারবো না, রোগীদেরকে দিতেও পারবো না। বর্তমানে কোভিড প্যান্ডেমিকে যার উদাহরণ সৃষ্টি হয়েছে, আমাদের ট্রেইন ফ্যামিলি মেডিসিন ডক্টর পর্যাপ্ত থাকলে অনেক রোগীকে হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ঝুঁকি আমরা অনেক কমাতে পারতাম বলে আমরা বিশ্বাস করি। ফ্যামিলি মেডিসিনের অনেক বাধা এখনো আছে, যা আমাদের স্পিকার এবং আগের ডিসকাশন থেকে আমরা জানতে পারি, যেমন পর্যাপ্ত লোকবলের অভাব, ডিগ্রি করার জন্য উপযুক্ত পরিবেশ নেই, ট্রেনিং ফ্যাসিলিটিস কম, বিসিপিএস এর ট্রেনিং এর চাহিদা খুবই জটিল। অন্য অনেক ইনস্টিটিউট থেকে ডিগ্রি করার পরেও তাদের মূল্যায়ন এবং অ্যাক্রিডিটেশন কিছু প্রবলেম আছে। জাতীয় পর্যায়ে সরকারি এবং বেসরকারিতে পোস্ট নেই। ডিগ্রি করার পরেও ফ্যামিলি মেডিসিন ডক্টররা অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে একাডেমিক্যালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হতে না পারছেন না, তাতে ক্ষোভ এবং হতাশা তৈরি হচ্ছে। এসব অনেক কারণেই ইয়ং ডক্টররা ধীরে ধীরে উৎসাহ কমে যাচ্ছে, কিন্তু ফ্যামিলি মেডিসিনকে উন্নত না করলে কখনোই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে ইফেক্টিভ হেলথ কেয়ার ফর অল অর্জন করতে পারবো না। সারা পৃথিবীতে যেমন ফ্যামিলি মেডিসিনকে প্রাধান্য দিচ্ছে, তাদেরকে হেলথ ম্যানেজার হিসাবে সব ডিসিপ্লিনের ডক্টর এবং পেশেন্টের যোগসূত্র মনে করছেন, সেখানে বাংলাদেশ এখনো উদাসীন। আমাদের হেলথ লিডার, ডাক্তারদের অভিভাবক, বিএমএ, বিপিএমপিএ, বিসিপিএস সবার সম্মিলিত উদ্যোগ না নিলে কখনোই এই সমস্যা থেকে কোনো সমাধান। এই প্রক্ষেপে এবং সার্বিক আলোচনার জন্য আজকে আমাদের মাঝে বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক এবং এক্সপার্ট প্যানেল। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই ডক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কবির আহমেদ খান স্যারকে। ডক্টর কবির স্যার একজন পায়োনিয়ার ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট। উনি 2009 সালে বিসিপিএস থেকে ফ্যামিলি মেডিসিন এফসিপিএস ডিগ্রি লাভ করেন। এছাড়াও এমসিপিএস, এফসিজিপি, এমপিএইচ ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক জার্নালে ওনার 9টি গবেষণাপত্র আছে। উনি বাংলাদেশ ফ্যামিলি মেডিসিনকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ডক্টর কবির প্রাভা হেলথ কেয়ারে ফ্যামিলি মেডিসিন কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। উনি বিসিপিএস এর ফ্যামিলি মেডিসিন বিভাগের মেম্বার সেক্রেটারি এবং প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইংসের চেয়ারম্যান। ধন্যবাদ স্যার আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য, বিশেষভাবে ধন্যবাদ। এরপর আমি পরিচয় করে দিচ্ছি প্রফেসর ফরিদুল আলম স্যারকে, ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। উনি একজন পিএইচডি স্কলার এবং ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে ডিটিএমএনএইচ এন্ড ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিএমইউ ডিগ্রি লাভ করেন। জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে উনি ফেলোশিপও লাভ করেন। উনি একজন রিসার্চার এবং 100-র বেশি পাবলিকেশনে ওনার আছে। আপনাকেও ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। এরপরে আমরা যার সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, ওনাকে আমরা সবাই চিনি। উনি বাংলাদেশের গর্ব, বাংলাদেশ তথা উপমহাদেশের স্বনামধন্য রিমোটোলজিস্ট, ফাউন্ডার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ রিমোটোলজি, প্রেসিডেন্ট বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি, প্রেসিডেন্ট এশিয়া প্যাসিফিক লিগ অফ অ্যাসোসিয়েশন ফর মেট্রোলজি অ্যাফেয়ার, প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার।
ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যোগদান করার জন্য। উনি ইন্টারন্যাশনাল জার্নালে ওনার 160টির বেশি পাবলিকেশন আছে। উনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। কোভিড, ডেঙ্গু সহ বিভিন্ন মেডিকেল প্রবলেমে ওনার প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়াতে বক্তব্য দেশের জনগণকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে। স্যার আপনাকে আবারও ধন্যবাদ। আমরা সত্যি অনুপ্রাণিত আপনার জন্য। এবার আমি অনুরোধ করব ডক্টর কবির স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ ডক্টর সালেহ আহমেদ ফর ইউর কাইন্ড ইন্ট্রোডাকশন। আমাদের আজকের চতুর্থ দিনের ওয়েবিনার সিরিজের ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে উপলক্ষে তা আজকের দিনের বিজ্ঞ আলোচকবৃন্দ প্রফেসর ডক্টর ফরিদুল আলম স্যার, প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার এবং আজকের স্পিকার ডক্টর উসমান গনি, উনি প্রাথমিকভাবে অত্যন্ত সুন্দরভাবে এবং প্রাঞ্জল ভাষায় আমাদেরকে এই আজকের যে টপিক ফ্যামিলি মেডিসিন সার্টিফিকেশন আর সেকেন্ড পার্টটা হলো যে ইয়াং ডক্টরসদের প্রসপেক্ট, এই সার্টিফিকেট ফ্যামিলি মেডিসিনে পড়াশোনা করলে তারা দেশে এবং বিদেশে তাদের প্রসপেক্টটা কী হবে সেটা নিয়ে মূল আলোচনা। তার পাশাপাশি কিছু প্রাসঙ্গিকভাবেই কিছু আলোচনা এসেছে যা আমরা এই গত 3 দিনে আমরা আলোচনা করেছি। প্রাইমারি কেয়ারটা কি, ফ্যামিলি মেডিসিনটা কি, ফ্যামিলি ডক্টরসটা কি, এই কথাগুলো খুব সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন। এবং প্রাথমিকভাবে একজন ডাক্তার, ফ্যামিলি ডক্টর, সে যে একজন হোল পেশেন্ট ডক্টর এবং তাকে যে নিজেকে একটু সেফ ডক্টর হিসেবে প্রমাণ করার জন্য তার কি কি গুণাবলী দরকার সেই প্রসঙ্গ উনি সুন্দর করে বলেছেন। তা আমি এই সার্টিফিকেশনের ব্যাপারে আমি আজকে যে পার্টটা একটু আমি বলবো। আমি বিসিপিএস এর ফ্যাকাল্টি অফ ফ্যামিলি মেডিসিনের মেম্বার সেক্রেটারি হিসেবে অনেকদিন যাবৎ কাজ করছি। সুতরাং আমি মনে করি আমার অডিয়েন্সে আজকে প্রচুর ইয়াং ডক্টররা আছেন যাদের অ্যাসপিরেশন, যাদের ইচ্ছা, যাদের আকাঙ্ক্ষা বিসিপিএস এর একটি কোর্স যদি আমি ফ্যামিলি মেডিসিনে করতে পারি, যা আমাদের দেশীয় বিএমডিসির রিকগনিশন পাওয়া, তাহলে তাদের জন্য হয়তো আরো যারা জিপি করবে, যারা প্রাইমারি কেয়ার নিয়ে কাজ করার জন্য উদ্যোগী হওয়ার চিন্তা করছেন, তাদের জন্য অনেক ভালো হবে। তো তাই আমি বিসিপিএস এর এমসিপিএস এবং এফসিপিএস সম্পর্কে একটু কথা বলে নিয়ে আগে, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে 2000 অথবা 1996 থেকে আসলে এমসিপিএস শুরু হয় এবং 2000 সাল থেকে এফসিপিএস শুরু হয় আমাদের বিসিপিএস, বাংলাদেশ কলেজ অফ সার্জনস, মেডিসিন অ্যান্ড সার্জনস। তো সেখানে দেখেন আজকে দেড় যুগেরও বেশি হয়ে গেল, বাট আমাদের ডক্টর উসমানের ইয়েতে হয়তো সেটা নাই, বাট আমি জানি যে 76 to 77 এমসিপিএস করেছে আর এফসিপিএস একজন করেছে। তার অর্থ হলো আমাদের এখানে ফ্যামিলি মেডিসিন একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার পরও কিন্তু আমরা এই নবীন চিকিৎসকদেরকে আমরা এই সাবজেক্টের দিকে আকর্ষণ করতে পারিনি। তার অবশ্যই সুনির্দিষ্ট কারণ আছে, যথাযথ এবং লজিক্যাল কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা হলো এই যে নবীন চিকিৎসকরা কষ্ট করে 1 বছর কষ্ট করে ট্রেনিং করে এমসিপিএস করবে অথবা 4 বছর কষ্ট করে ট্রেনিং করে এফসিপিএস করবে, সেই কষ্টের ফলে তাদের সামনে কি আছে? আমরা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে অথবা বেসরকারি উদ্যোগেও আমরা এমন কোনো কিছু তাদের সামনে তৈরি করে দিতে পারি নাই যার দিকে তাকিয়ে বা যার উপর ভিত্তি করে তারা এই কষ্ট করে এই এমসিপিএস বা এফসিপিএস করবে। তাই আসলে আমরা এটা এতদিন পর্যন্ত আমরা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হওয়ার পরও এই বিষয়ে আমরা স্পেশালিস্ট তৈরি করতে পারি নাই যথাযথভাবে। ইদানিং আমাদের সরকারিভাবে প্রচুর কাজ হচ্ছে ফ্যামিলি প্রাইমারি কেয়ারকে স্ট্রেনথেন করার জন্য।
আন্তর্জাতিকভাবে এই ব্যাপারে অনেক চাপ আছে আমরা জানি, এবং কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এই ফ্যামিলি ডক্টরদেরকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য সে প্রচেষ্টা অব্যাহত আছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে কিন্তু অনেক আগে থেকে বেসরকারিভাবে কিছু কিছু ডিপ্লোমা, কিছু কিছু ফেলোশিপ, উইকেন্ড কোর্স যেগুলো বিএমডিসি রিকগনিশন নাই সেগুলো চালু আছে। তার মাধ্যমে যারা জিপি এবং বর্তমানে যারা প্রাথমিক কেয়ারের সাথে জড়িত আছে তারা হয়তো কিছুটা প্রশিক্ষিত হচ্ছে। কিন্তু বর্তমান প্রয়োজনের প্রতি দৃষ্টি দিয়ে বিসিপিএস কিন্তু এখন আমাদের এই এমসিপিএস এবং এফসিপিএস কে ঢেলে সাজানোর প্রচেষ্টা করছেন, এবং সেই ব্যাপারে আমি ইয়াং ডক্টরদেরকে, আমাদের সামনে যারা আজকে নবীন ডক্টররা আছে যারা এই ব্যাপারে পড়াশোনা করতে চায় তাদেরকে আশ্বস্ত করতে চাই যে অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং আমাদের যাতে আরো প্রাইমারি কেয়ারের কাজের সাথে রিলেটেড থেকে যাতে তারা এই কোর্সগুলো করতে পারে সে ব্যাপারে কিছু চেঞ্জ আসবে, এবং অচিরেই আপনারা হয়তো সেই সুসংবাদ পাবেন। পাশাপাশি আমি এমআরসিজিপি ইন্টারন্যাশনাল, যেটা এটা নিয়েও একটু কথা বলতে চাই। এমআরসিজিপি ইন্টারন্যাশনাল রিসেন্টলি আমি তাদের এক্সামিনার হিসেবে সিলেকশন পাই, এবং আমাদের দেশে আগে যারা ছিলেন প্রফেসর ফালাউজ্জামান ছিলেন আমাদের দেশে, আমাদের স্পিকার অলরেডি বলেছেন যে 2003-4 থেকে বাংলাদেশে এটার সেন্টার আসে। বাংলাদেশের সাউথ এশিয়ান যে সেন্টার সেটার একটা পার্ট বাংলাদেশে আসে। বাট আমরা পরীক্ষার্থীর সংখ্যার সাফিসিয়েন্ট না থাকাতে আমরা পার্ট 1টা ছাড়া শুধু পার্ট 1টা বাংলাদেশে দেওয়া যাচ্ছে, কিন্তু পার্ট 2টা এখনো শ্রীলঙ্কা এবং পাকিস্তানি সেন্টার, এবং সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে এমআরসিজিপির প্রসপেক্ট কিন্তু অনেক বেটার। আমাদের দেশীয় সেন্টার পার্ট 1 করে যদি আমরা পার্ট 2টা শ্রীলঙ্কা বা পাকিস্তানে করতে পারি, আমরা অলরেডি দেখেছি প্রেজেন্টেশনে যে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে তাদেরকে স্পেশালিস্ট হিসেবে গণ্য করা হয়, তাদের যথেষ্ট অনারিয়াম দিয়ে তাদেরকে প্রাইমারি কেয়ারে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি অনেক কিছুতে ওয়েভার পাওয়া যায়। কানাডাতে যদি আপনি যেতে চান, আপনি অস্ট্রেলিয়াতে যদি ফ্যামিলি ডক্টর হিসেবে কাজ করতে চান, এই ইউকে তো কিছু কিছু অনেক ব্যাপারে আপনারা এটা যদি ইন্টারন্যাশনালটা করা থাকে তাহলে আপনি ওয়েভার পাবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এটা বলবো যে, এবং বাংলাদেশও আমাদের কাছে একটা চিঠি আছে যে বাংলাদেশে বিএমডিসি এমআরসিজিপি ইন্টারন্যাশনালকে কেস টু কেস হিসেবে, অর্থাৎ সরাসরি সব কেসকে না করে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়। অ্যাপ্লিকেশন করার পরিপ্রেক্ষিতে তাদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আশ্বাস তারা দিয়েছেন। তার অর্থ হলো যে এমআরসিজিপি ইন্টারন্যাশনালটাও বাংলাদেশে সরকারিভাবে স্বীকৃত একটা ডিগ্রি হিসেবে পরিগণিত হবে। তো তার এই যে আমাদের সামনে এই ডিগ্রিগুলা, এগুলা হলো অফিসিয়ালি স্বীকৃত ডিগ্রি। তার পাশাপাশি আমাদের যারা ফ্যামিলি মেডিসিন নিয়ে কাজ করছি, আমরা যারা ফ্যামিলি ডক্টরস কনসেপ্টটা নিয়ে কাজ করছি, প্রাইমারি কেয়ারকে স্ট্রেনথেন করার জন্য আমাদের যেসব প্রচেষ্টা সরকারি লেভেলে হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের এই ফ্যামিলি ডক্টর এবং ফ্যামিলি ডক্টরস রিলেটেড প্রাইমারি কেয়ারের যে অন্যান্য হেলথ কেয়ার টিমটা থাকবে, টিম মেম্বাররা থাকবে, তাদেরকে ট্রেন করার ব্যাপারে প্রচেষ্টা কিন্তু সব জায়গা থেকে আছে। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে প্রচেষ্টাটা আছে সেটা হলো যে আমাদের একটা শর্ট কোর্সের মাধ্যমে আমরা সার্টিফাইড জিপি দেরকে আমরা তৈরি করতে পারি কিনা, সিজিপি যদি আমরা তৈরি করতে পারি, তাতে হয়তো সরকারিভাবে যেসব প্রচেষ্টাগুলো আসছে, অথবা নবীন চিকিৎসকের মধ্যে যারা নিজেদের উদ্যোগে জিপি সেন্টার করতে চান, তাদের জন্য হয়তো সরকারি কিছু থাকবে, ইনসেন্টিভ থাকবে, বা বেসরকারিভাবে কিছু কিছু সেন্টারে তাদেরকে এক্সট্রা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করা হবে। সেই সার্টিফাইড জিপি করার ব্যাপারে যে প্রচেষ্টাগুলো চলছে, তারই প্রাথমিক পর্যায়ে আমরা যে প্রচেষ্টাটা প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং থেকে আমরা করার চেষ্টা করছি। আমাদের এখানে আজকে প্রফেসর ফরিদুল আলম স্যার আছেন, বিসি বাংলাদেশ ইউনিভার্সিটির হেলথ প্রফেশনালস স্যারদের সাথে আমরা যৌথভাবে আমরা একটা কোর্সের প্ল্যান করেছি। এটা অলরেডি আপনারা শুনেছেন সেই কোর্সের ব্যাপারে। আমরা হয়তো অচিরেই এই কোর্স নিয়ে আপনাদের সামনে আসব, এবং আমরা আশা করি আমরা এটার কোর্স কন্টেন্টটা এত সুন্দর করে আমরা করার চেষ্টা করছি যাতে এই কোর্সটাতে যারা আসেন, এই কোর্সটা যারা করেন, তারা যাতে
তাদের একটা ফাউন্ডেশন স্টেপ হিসেবে কাজ করে তারা এমসিপিএস, এফসিপিএস অথবা এমআরসিজিপি পরীক্ষা দেওয়ার মতো তাদের যে জ্ঞান আহরণ করতে পারেন, সেই প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য রেখে আমরা সেটা করার চেষ্টা করছি। এবং আমরা অত্যন্ত লাকি যে আমাদের সাথে যে রিসোর্স পার্সন হিসেবে যারা আছেন, যেমন আজকের যে স্পিকার আমাদের ডক্টর ওসমান গনি, উনি কিন্তু এমআরসিজিপি করা, উনি এমআরসিপি করা। সুতরাং এই পরীক্ষাগুলোর পদ্ধতি, এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশনের স্টাইল, এভরিথিং কিন্তু তার কাছ থেকে আমরা নিতে পারবো। আমি সেই ব্যাপারে আশ্বস্ত করছি, আমাদের এখানে এই কোর্সের মধ্যে যারা রিলেটেড থাকবে, রিসার্চ পার্টনার হিসেবে যারা থাকবে, এই দেশের স্বনামধন্য চিকিৎসকরা থাকবে এবং এমআরসিজিপি ইন্টারন্যাশনাল এবং এফসিপিএস, এমসিপিএস পরীক্ষা এক্সামিনার যারা থাকবে, তারা এটার সাথে রিলেটেড থাকবে। সুতরাং আপনাদেরকে আপনারা নিশ্চিন্তভাবে, আপনারা যদি কেউ এই ব্যাপারে ক্যারিয়ার করার জন্য ইচ্ছা পোষণ করেন বা নিজের থেকে যদি আপনারা উদ্যোগী হয়ে কোনো দিতে চান জিপি সেন্টার, তারা এটাকে আপনারা নিতে পারেন এবং সেটা কমপ্লিট করতে পারেন। তো তাহলে আমাদের দেশের জন্য এখন আমাদের সামনে যারা নবীন চিকিৎসকরা আছে, তাদেরকে আমরা দুইটা জিনিসে আমরা আশ্বস্ত করতে চাই। আমরা আমাদের দেশীয় যে হাইয়েস্ট ডিগ্রি বিসিপিএস দিচ্ছে, সেটাকে টার্গেট করে আমরা যে সার্টিফাইড কোর্সটা করার চেষ্টা করছি। আপনারা এই সার্টিফাইড কোর্সের মাধ্যমে সেখানে যাবেন, এমআরসিজিপি ইন্টারন্যাশনাল করবেন, আপনারা দেশে এবং বিদেশে আপনাদের সম্মান নিয়ে ওই সিম্পল এমবিবিএস এর যে কথাটা একটু আগেই বললো আমাদের স্পিকার, সেই সিম্পল এমবিবিএস এর চক্র থেকে বের হয়ে এসে আমরা সেটা করতে পারবো বলে আশা করি। আমরা আসলে অনেক লাকি যে এইদিকে যে আমরা জিপি বা আমাদের যেসব কাজগুলো আমরা করি ফ্যামিলি ডক্টর হিসাবে, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই কয়েকটা দেশ ছাড়া আফটার গ্রাজুয়েশন কিন্তু কোনো দেশেই সরাসরি এরকম জিপি করা যায় না। তো এটা আমাদের দেশে প্রাথমিকভাবে এটা এখন আছে, সবাই করতে পারে। সেখানে আমরা যদি আরো ট্রেন্ড হতে পারি, আমাদেরকে আরো প্রশিক্ষিত করতে পারি, আমরা আমাদের নিজেকে দেশে এবং বিদেশে আমাদেরকে সে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমি আশা করি। সুতরাং আমার পক্ষ থেকে এই দুইটা পয়েন্টই ছিল যে আমাদের নবীন চিকিৎসকদের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ আজকে মডারেটর। ধন্যবাদ কবির স্যারকে তার মূল্যবান মতামতের জন্য। এখন আমি রিকোয়েস্ট করব প্রফেসর ডক্টর ফরিদুল আলম স্যারকে ওনার বক্তব্য দান করার জন্য। Thank you. Thank you for inviting me in your very important session. আপনারা যারা এখানে উপস্থিত আছেন তার ভিতরে প্রফেসর সৈয়দ আতিকুল হক আমার দীর্ঘদিনের বন্ধু, এবং উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল এমডি কবির আহমেদ, উনি আমার সাথে দীর্ঘদিন না হলেও বেশ কিছুদিন ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং আমাদের স্পিকার ডক্টর এম ওসমান গনি অত্যন্ত সুন্দর বক্তৃতা দিলেন, এবং আমাদের মডারেটর ডক্টর সালেহ আহমেদ। আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ভাইস চ্যান্সেলর। আমাদের ইউনিভার্সিটি আপনারা জানেন যে বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইউনিভার্সিটি, যার বয়স প্রায় 9 বছর হয়ে গেছে, এবং আমরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে কোয়ালিটি সেটা মেনটেন করে আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং আমাদের কিছু কিছু সার্টিফিকেট কোর্স আমাদের আছে চালু, যেটা আমাদের ইউজিসি যেগুলো অ্যালাউ করে তাদের নিয়ম অনুযায়ী। আমরা আমাদের একাডেমিতে আমাদের কোনো কম্প্রোমাইজ হয় না। এটা এই জন্যই বলছি যে আপনারা হয়তো আমাদের স্পিকার উল্লেখ করেছেন এবং কর্নেল সাহেব বললেন যে আমরা ইউনিভার্সিটি থেকে একাডেমিক একটি সার্টিফিকেট কোর্স আয়োজন করতে যাচ্ছি উইথ কোলাবোরেশন উইথ প্ল্যাটফর্ম ফর ফ্যামিলি মেডিসিন। তাদের সাথে এই কোলাবোরেশনটা এই জন্যই করছি যে আমাদের এই ধরনের এক্সপার্টিস তেমন নাই, তাদের আছে, সেই এক্সপার্টিসগুলো আমরা ব্যবহার করব এবং আমাদের ইউনিভার্সিটির যে নিয়ম সেগুলোর ভিতর দিয়ে চলবে। আপনারা জানেন যে জিপি সিস্টেম বা ফ্যামিলি মেডিসিন সারা পৃথিবীতে পরিবর্তিত আছে এবং সেটি অত্যন্ত একাডেমিক। আমি ইংল্যান্ডে বেশ কয়েক বছর ছিলাম ব্যক্তিগত জীবনে এবং কিছু জিপির সাথে আমি কাজ করারও সুযোগ হয়েছে তখন।
তখন আমার একজন জুইস জিপি ছিলেন, তার সাথে আমি কাজ করতাম। তো আমি দেখেছি যে ওখানে জিপি বা প্র্যাকটিস করতে হলে তাকে 4 বছর কোনো জিপি গ্রুপের সাথে কাজ করতে হয়, এবং তারপরে উনি প্র্যাকটিস নিয়ে বা সার্টিফিকেট নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধুমাত্র জিপি করতে পারেন। আমেরিকাতেও একই অবস্থা, সেখানে আরো বেশি সময় নিতে হয় তাকে এমডি ডিগ্রির পরেও তার প্র্যাকটিস করার জন্য, তার সেলফ প্র্যাকটিস করার জন্য তাকে ট্রেনিং করা লাগে। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেম নাই। আমরা এমবিবিএস পাশ করে ইন্টার্নি করার পরেই, ইন্টার্নি করার আগেও আমরা প্র্যাকটিস করতে পারি, কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার অংশ, যা আমাদের সেই কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তার নিজের দেশের শিক্ষা ব্যবস্থা, সেই দেশে যে হেলথ সার্ভিসের যে পদ্ধতি, সেই বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হেলথ সার্ভিসের পদ্ধতি, আমাদের দেশে সেটা নাই। আমাদের দেশে কলোনিয়াল সিস্টেম চালু হয়েছিল, সেটা ছিল ব্রিটিশ রাজের যে কর্মচারী ছিল তাদের চিকিৎসার জন্য ব্রিটিশ ইংল্যান্ড থেকে এমআরসিপি বা এই ধরনের কতগুলো ফেলোশিপ বা মেম্বারশিপ দিয়ে তাদের এখানে এনে চিকিৎসা করা হতো। সেটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্যও না, শুধু তাদের রাজন্য বর্গের জন্য চিকিৎসা শুরু হয়। পরে সেই পদ্ধতিতে এদেশে এমবিবিএস চালু হয় এই উপমহাদেশে, এবং তারা এমবিবিএস ডাক্তার দিয়ে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার চালু করার, তাড়াতাড়ি করে করা, কেমন করে করা যায় সেটাই ছিল। কিন্তু কোয়ালিটি ডক্টর প্রস্তুত করে তাদের দিয়ে চিকিৎসা করার যে পদ্ধতি, দুঃখজনক হলো এই স্বাধীন দেশেও আমাদের চালু হয় নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, যার জন্য আমরা যারা হাসপাতালে দীর্ঘদিন কাজ করি, আমরা ইন সার্ভিসে কিছু শিখতে পারি সার্ভিসের মাধ্যমে, এবং আমরা আমাদের দায়িত্ব দেওয়া হয় যে একটা হাসপাতালে ওয়ার্ডে যিনি কাজ করেন তাকে প্রফেসর দেখেন, প্রফেসর আন্ডারে কাজ করতে হয়, কিন্তু তাকেই দায়িত্ব নিয়ে রাত সকাল বিকালে সব ধরনের কাজ করতে হয়, এটা আপনারা সবাই জানেন। তো এই ফ্যামিলি মেডিসিনটা আমাদের দেশে বা জিপি আমরা যারা আছি, আমরা যাদের দ্বারা দীর্ঘদিন চিকিৎসা হয়েছি, তারাও একইভাবেই ওই হাসপাতালেও আমরা যেভাবে কাজ করি, সেখানে হয়তো দিনের বেলায়, রাত্রের বেলা না থাকলে দুপুরবেলা বা সকালবেলা কখনো আমাদের প্রফেসর বা আমাদের টিচার যারাই বলেন না কেন, তারা উপস্থিত হন, কনসালটেন্ট উপস্থিত হন, তার আন্ডারে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হয় যারা আমাদের নবীন ডাক্তার আছেন। তো সেই পদ্ধতি হাসপাতালে আছে, আর বাইরে গেলে আমাদের হাজার হাজার ডক্টর আছেন যারা একইভাবেই নিজের দায়িত্ব নিয়ে তারা চিকিৎসা করছেন। তাদের সেই এমবিবিএস যে চিকিৎসা এবং পরবর্তীকালে ইন্টার্নশিপের মাধ্যমে যেটুকু শেখেন সেটুকু দিয়েই তারা শিক্ষা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের সবখানেই, হাসপাতালেই বলেন আর প্রাইভেট প্র্যাকটিস, সবখানেই আফটার টেকিং দ্য ডিগ্রি তাদের সাফিসিয়েন্ট ট্রেনিং এর পরেই একমাত্র প্র্যাকটিস করা উচিত। এটা আমার মনে হয়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় আমার অভিজ্ঞতা থেকে আমার সেটাই মনে হয়েছে যে আমাদের এমবিবিএস এর যে শিক্ষা সেটাকে কার্যকারী করতে হলে আমাদের ট্রেনিং দরকার। সেটা জিপিদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, এবং আমাদের জিপিরা আগামী দিনে তাদের জ্ঞান, সেটা তার উনি যেটা বললেন ওনার লেকচারে, কমিউনিকেশনের স্কিল, দেন সোশ্যাল স্কিল, একাডেমিক স্কিল, বিহেভিয়ারাল স্কিল এবং ম্যানেজমেন্ট স্কিল, এগুলো সবগুলোই তাকে কিছু শিখতে হবে। না শিখলে তার পক্ষে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস করা খুবই কঠিন ব্যাপার। আমাদের ডক্টররা যার জন্য হয়তো অনেক সময় তাদের বিহেভিয়ার বা অন্যান্য কমিউনিকেশনে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি। আমি আজ থেকে প্রায় কত বছর আগে প্রফেসর ইব্রাহিমের একটা লেকচার শুনেছিলাম। আমি মেডিকেল কলেজে তখন ছাত্র, উনি ছিলেন অ্যাডভাইজার গভর্নমেন্টের। উনি বলছিলেন যে ইউ গিভ টাইম টু দ্য পেশেন্ট টুডে and patient will give you time next day, and patient father mother will come and day after, and then their family, whole family and relatives will come to you if you give time. তার অর্থই হচ্ছে যে আমরা যদি রোগীদের সাথে ভালো ব্যবহার করতে পারি, তার সাথে সময় দিতে পারি, তার কথা শুনি এবং সঠিক ব্যবস্থা দিতে পারি, তাহলে আমাদের রোগীর কোনো অভাব হওয়ার কথা নয়। হয়তো অনেকেরই অভাব হয় না, কিন্তু আমাদের দেশের রোগীরা বিদেশে চলে যায়, আমরা করতে পারি না, এবং আমাদের দেশে ওই ধরনের জিপি সিস্টেম গড়ে ওঠে নাই, রেফারেল সিস্টেম গড়ে ওঠে নাই। আমরা হাঁচি দিলেই একজন ইএনটির লোকের কাছে অথবা রেসপিরেটরি মেডিসিনের কাছে চলে যেতে পারি, এই সুযোগ আছে। কিন্তু ইংল্যান্ডে আমি দেখেছি জিপি ছাড়া কোথাও যাওয়া যায় না। তো আমাদের সেই সিস্টেম হয়তো গড়ে উঠবে, কিন্তু আমাদের
যারা জিপি আছেন যারা আছেন তারা প্রপার একাডেমিক যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কনফিডেন্স উইল গ্রো আপ, এবং আমাদের ইউনিভার্সিটি সেই সার্টিফিকেটের সেই একাডেমিক কনফিডেন্স আপনাদের গড়ে তোলার জন্য আপনাদের পাশ করার পরে যারা জিপি স্পেশালিটি ইন জিপি হতে চান তাদের যদি এই ধরনের একটি কোর্স থাকে, সেটা আমরা প্রথমে সার্টিফিকেট কোর্স নেব, ভবিষ্যতে হয়তো আমরা ডিপ্লোমা বা গ্রাজুয়েশন দেওয়ারও চেষ্টা করব, সেটা গভর্নমেন্টের নীতির পরে নির্ভর করবে এবং আপনাদের ইচ্ছার পরে নির্ভর করবে। তো আমার ইউনিভার্সিটি থেকে আমরা সব ধরনের আপনাদের সহায়তা দেব ফর একাডেমি উইথ কোয়ালিটি। আমরা কিন্তু সার্টিফিকেট বিক্রি করা ইউনিভার্সিটি আমাদের নয়, এবং আমাদের ইউনিভার্সিটির যে সব ডিগ্রি চালিয়ে আছে পাবলিক হেলথ বা হেলথের অন্যান্য বেসিক সায়েন্স যেগুলো আছে, আমরা আমাদের ক্রেডিট আওয়ার এবং অন্যান্য ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, টাইমও কম্প্রোমাইজ করি না, আমরা এখানেও করব না। সেই আশ্বাস দিতে পারি যে আমরা ভালো কোয়ালিটি এডুকেশন নিয়ে আপনারা আগামী দিনে বেরিয়ে যাবেন এবং সেই শিক্ষা ব্যবস্থা আমাদের ভিতর থাকবে, আমরা এটা চালু করব। আমি আবার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য এবং দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি থ্যাংক ইউ ভেরি মাচ all of you, including the audience who we cannot see. সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফরিদ আলম স্যারকে আমাদেরকে মূল্যবান বক্তব্য এবং এনকারেজিং ওয়ার্ড দেওয়ার জন্য এবং আশ্বস্ত করার জন্য। নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আমরা ইউনিভার্সিটির এবং কোর্সের অত্যন্ত সফলতা কামনা করি। এই পর্যায়ে আমি আমাদের প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক স্যারকে সার্বিক বিষয়ে তার মূল্যায়ন করে আমাদের একটি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি প্রথমত যারা এটার আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি অবশ্যই বলবো যে ডক্টর ওসমান গনির প্রেজেন্টেশনটা অত্যন্ত চমৎকার হয়েছে, বিশেষ করে জেনারেল প্র্যাকটিশনারের যেই ক্যারেক্টারিস্টিকগুলো থাকা উচিত তিনি যেভাবে ন্যারেট করেছেন, এটাকে আমি বলবো একটা মানে কম্প্রিহেন্সিভ, এখানে সব কিছুই দেখানো হয়েছে যেগুলো থাকা দরকার। এবং শুধু জেনারেল প্র্যাকটিশনার না, তার আসলে অনেকগুলো বিষয় সব চিকিৎসকদেরই থাকা উচিত। এখন আমি অবশ্য জেনারেল প্র্যাকটিসের কাঠামো সম্পর্কে সামান্য একটু ভিন্ন বক্তব্য দেব, কারণ আমার মাথায় থাকবে যে বাংলাদেশে কিন্তু জেনারেল প্র্যাকটিসটাকে তার সম্মানের পজিশনে মানে পুনর্বাসিত করার একটা বিরাট প্রয়োজন আছে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমাদের দেশে একটা মানে স্বাস্থ্য ভৌত অবকাঠামো আছে যেটাকে নিয়ে আমরা অত্যন্ত গর্ব করি, যে আমাদের দেশের প্রত্যন্ত এলাকাতেও একটা হেলথ কেয়ার সেন্টার আছে, ইউনিয়ন সাব সেন্টার, এটি নিয়ে আমরা খুবই গর্ব করি। কিন্তু আমার দৃষ্টিতে একটা রুডিমেন্টারি স্ট্রাকচার এবং এটাকেও আমরা অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু কাজে লাগাচ্ছি না। এবং দক্ষতার সাথে কাজে না লাগানোর একটা কারণ হচ্ছে পুয়ার গভর্নেন্স। আর সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটির কোনো বিষয় নাই, সেখানে কোনো মেডিকেল অডিট বলতে কিছু হয় না, সেখানে কারো কাজের মূল্যায়ন হয় না এবং কারো ফাঁকি দেওয়ারও কোনো মানে শনাক্তকরণ বা প্রতিবিধানও হয় না। এবং আমি বলবো যে এটাও ঠিক যে তার পাশাপাশি আমাদের একটা হায়ারার্কিক্যালি অ্যারেঞ্জড একটা মডেল অফ কেয়ার থাকা দরকার। আমাদের দেশে সেই কেয়ারটা কিন্তু সম্পূর্ণ অনুপস্থিত। মানে কেউ তিনি একজন বিশেষজ্ঞের কাছে যাবেন কি না, এটা কিন্তু এখনো সম্পূর্ণ নির্ভর করে তার আর্থিক সামর্থ্যের উপরে। মানে যার সামর্থ্য নাই তিনি ইউনিয়ন সাব সেন্টারে বাধ্য হয়ে দেখাচ্ছেন, কারণ তার এমনকি ইউনিয়ন থেকে উপজেলায় ট্রাভেল করে যাওয়ার আর্থিক সঙ্গতিও নাই। আবার যার সামর্থ্য আছে সে একটা সর্দির জন্যই হয়তো ঢাকা বা চট্টগ্রামের মতন বড় বড় শহরে একজন বিশেষজ্ঞের চেম্বারে ভিড় করছেন। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা হিউজ পপুলেশন অফ গ্র্যাজুয়েট ডক্টরস যাদেরকে আমাদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তাদের কেউ অলসভাবে দিন কাটাচ্ছিল। আবার আর পাশাপাশি যারা পে করতে পারেন, মানে পে করতে পারাটা কিন্তু এখানে আপেক্ষিক একটা বিষয়। কেউ পে করেন অত্যন্ত সহজে। সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসকের জন্য পে করাও তাদের জন্য কঠিন বিষয় না। আবার কেউ কিন্তু পে করেন অনেক কষ্ট করে, তার নিজের যে হালের বলদটা বিক্রি করে দিয়ে এভাবেও কেউ পে করেন। এবং এই পে করে তারা বিশেষজ্ঞদের চেম্বারে ভিড় করছেন এবং
বিশেষজ্ঞরাও এই ভিড়টাকে সামাল দিতে যে তার যে একটা বিশেষজ্ঞ কেয়ারের প্রয়োজন, যেমন আমি বলবো যে একজন এন্ডোক্রাইনোলজিস্টের ডায়াবেটিসের চিকিৎসা আর একজন জেনারেল প্র্যাকটিশনের ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু একরকম হওয়ার কথা না। এবং একজন এন্ডোক্রাইনোলজিস্ট যদি একজন ডায়াবেটিসের রোগীকে চিকিৎসা দিতে চান, তার সেই রোগীকে নিয়ে কমপক্ষে আধ ঘন্টা কিংবা অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় কাটানোর প্রয়োজন কিন্তু আমাদের ছিল, বা সেগুলো আমাদের হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে আমরা আমাদের এই স্বাস্থ্য অবকাঠামোকে নিয়ে যতই গর্ব করি না কেন, আসলে যেটা এক্সিস্ট করছে, যেটা বিরাজমান, এটা আমাদের জন্য গর্বের কোনো বিষয় না, বরং এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে বাংলাদেশ, আমরা বলছি যে একটা মানে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি, সেদিক থেকে কিন্তু আমাদের চিকিৎসা সেবার মান মারাত্মকভাবে, মানে বেদনাদায়কভাবে পিছিয়ে আছে। এবং এটার জন্য আমাদের একটা, আমি বলবো যা দরকার সেটা হচ্ছে একটা র্যাডিক্যাল রিফর্ম, মানে মৌলিক পরিবর্তন দরকার। এবং এই মৌলিক পরিবর্তনটা কিভাবে সম্ভব? এই মৌলিক পরিবর্তনটাকে আমি কতগুলো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে আমাদের পরিষ্কার বুঝতে হবে যে আমরা মানুষজনকে কিন্তু এখনই একটা আইন জারি করে প্রত্যেকে একজন জেনারেল প্র্যাকটিশনারকে বা ফ্যামিলি প্র্যাকটিশনারকে প্রথমে দেখাবেন, এবং এরপর ফ্যামিলি প্র্যাকটিশনার রেফার করলে বিশেষজ্ঞের কাছে যাবেন, এটা কিন্তু আইন করে এটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের দেশে কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে 96.5% অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার। এবং এটা পৃথিবীর মধ্যে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলতে বোঝায়, আমি অবশ্যই এটা আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করছি, আমি জানি যে প্যানেলিস্টের জন্য আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। যেই টাকাটা রোগীর তার নিজের চিকিৎসার জন্য নিজের পকেট থেকে ব্যয় করতে হয়, যেটা অন্য কোনো সিস্টেম যার সাপোর্টটা কোনো দিক থেকে দেয় না। এবং যেই সমস্ত দেশ এই সংক্রান্ত উপাত্ত দিয়েছে, সেই সমস্ত দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের এটা হাইয়েস্ট, 96.5%। এবং মানে এটা আমরা তো বুঝতেই পারি যে এরকম একটা প্রপোর্শন কেন ব্যয় করতে হচ্ছে, কারণ বাধ্য, উপায় নাই তো। আমার যে সরকারি সিস্টেমটা বা আমার এক্সিস্টিং যে সোশ্যাল কাঠামো, তা কিন্তু এর চেয়ে বেশি ব্যয়ের যোগান দেবে না। কাজেই যারা নিজেদের পকেট থেকে এই পরিমাণ ব্যয় করতে পারবেন না, তারা ভালো কোয়ালিটির চিকিৎসা পাবেন না, এটা আমাদের বাস্তবতা। কাজেই আমাদের যদি আমরা ফ্যামিলি প্র্যাকটিসকে তার সঠিক অবস্থানে নিতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সিস্টেম অফ সোশ্যাল ফিন্যান্সিং ডেভেলপ করতে হবে, যেখানে স্টেট খরচটাকে বহন করবে, যেটা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আছে, অথবা যেখানে ইন্স্যুরেন্সের মাধ্যমে করা হবে। অবশ্যই সেটা একটা, আমি বলবো যে মানে আমেরিকার হেলথ কেয়ার সিস্টেম মানে ক্যাপিটালিস্টিক ইন্স্যুরেন্স সিস্টেম না, এটা একটা রেগুলেটেড এবং মানে জনবান্ধব একটা ইন্স্যুরেন্স সিস্টেম হতে হবে, যার সাপোর্ট নিয়ে তারা চিকিৎসা পাবেন। মানে তাদের ইমিডিয়েট আউট অফ পকেট অফ এক্সপেন্ডিচার খুব হাই রেটে হবে না, এমনটা যদি হয়। এবং যদি আমরা এমনভাবেই সাজাই, এই যে সিস্টেমটা সাপোর্ট দেবে, আর্থিক সাপোর্ট, এই সিস্টেমের রেগুলেশন হচ্ছে প্রত্যেক রোগীকে প্রথমে একজন জিপির কাছে যেতে হবে বা একজন ফ্যামিলি প্র্যাকটিশনার কাছে যেতেই হবে বাধ্যতামূলক, তা না হলে ফিন্যান্সিংটা হবে না। তাহলেই কিন্তু আমরা এটাকে ওই দিকে গাইড করতে পারবো, এছাড়া আমাদের পক্ষে এটাকে গাইড করার কোনো উপায় থাকবে না। কিন্তু এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই মানে ফ্যামিলি কেয়ার যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক হ্যাজ টু বি সেন্টিপিটালি কানেক্টেড উইথ দ্য রিজিয়নাল হায়ার টিয়ার্স অফ স্পেশালিস্ট কেয়ার। তার সেন্টিপিটাল একটা কানেকশন থাকতে হবে। একটা জায়গায় রেফার করলে যেখানে সেই রেফারালটাকে মানে উইথ ডিউ রেসপেক্ট এটাকে মানে এন্টারটেইন করতে সেই বিশেষজ্ঞ কাঠামোটাও বাধ্য থাকবে, এই ধরনের একটা ব্যবস্থা আমাদের রাখতে হবে। তার পাশাপাশি 2 নম্বর আমি বলবো, আমি জানি যে এখানে এই 2 নম্বর পয়েন্টটাতে আমার সাথে অনেকেই একমত হবেন না, আমি জানি, এবং এটাই আমার কাছে সবচেয়ে বেশি সংবেদনশীল জায়গা মনে হয়। আমার মনে হয় যে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামটার একটা ফ্যামিলি প্র্যাকটিস বেসড রিওরিয়েন্টেশনের প্রয়োজন আছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের দেশে আমরা যদি ধরি যে 2000 জন মানুষের জন্য একজন ফ্যামিলি, এইভাবে যদি আমরা বিবেচনা করি, এটা কিন্তু এই রেশিও কিন্তু অনেক কম। যেমন রাশিয়াতে এটা হচ্ছে প্রতি 400 জনের জন্য একজন, যেটা সবচেয়ে বেশি উদার, এবং উন্নত অন্যান্য দেশগুলিতে 1000 জনের জন্য একজন থাকেন। তা আমরা যদি ধরে নিই যে 2000 জনের জন্য একজন,
তবুও কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে কমপক্ষে 9 লক্ষ জন ফ্যামিলি প্র্যাকটিশনার দরকার, ফ্যামিলি ডক্টর, যেটা একটা স্নাতকোত্তর ডিগ্রির মাধ্যমে এই দ্রুত এই সংখ্যাটা অ্যাচিভ করা কোনোভাবেই সম্ভব না। কাজেই আমাদের যেটা দরকার, আমাদের আন্ডার গ্রাজুয়েট কারিকুলামটার একটা ম্যাসিভ রিওরিয়েন্টেশন, যেখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে এই ধরনের বেসিক সাবজেক্টগুলোকে স্কুইজ করে অনেক মানে ওই সময় স্কুইজ করা হবে, কিন্তু একটা মডিউলার ইন্টিগ্রেটেড সিস্টেম, প্রবলেমের মানে প্রেক্ষাপটেই তাদেরকে যেটুক দরকার সেটুক শেখানো হবে। কিন্তু আমাদের যেটা থাকতে হবে এই মানে এখানে এটা হতে হবে তাদের একটা ব্যাপক কভারেজ অফ কমন কন্ডিশনস অ্যান্ড কমন ইমার্জেন্সিস, যেগুলোকে তারা, এবং এটার জন্য মেইন টিচিং লার্নিং এর প্রধান হাবটা হবে কিন্তু মেডিকেল কলেজের আউটডোর, যেখানে একজন ডাক্তার, এমবিবিএস গ্র্যাজুয়েট ডাক্তার ওয়াইড রেঞ্জ অফ রোগ, কমন রোগগুলোকে শনাক্ত করতে এবং তার এভিডেন্স বেসড অ্যাটলিস্ট প্রাইমারি কেয়ারটা দিতে সক্ষম হবেন। এবং তাদের প্রপার অ্যাটিটিউডটাও শেখানো হবে, অ্যাটিটিউড, এথিক্স, কমিউনিকেশন স্কিলস অ্যান্ড লাইফ লং লার্নিং স্কিলস, এই জিনিসগুলো তাদেরকে সেখানে কনফার করা হবে। সাইকোলজিক্যাল ইস্যুসগুলো মানে সেখানে দেওয়া হবে, এবং এভিডেন্স বেসড লাইফস্টাইল ট্রিটমেন্টগুলো তাদের সেখানে, এই সব কিছুই আসলে মানে ডক্টর ওসমান গনি দেখিয়েছেন আমার চেয়ে অনেক বিশদভাবে। আমি একটু সংক্ষেপে বলছি। এইভাবে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এইভাবে আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামটাকে রিভ্যাম্পিং হচ্ছে, ব্যাপক রিভ্যাম্পিং হয়ে গেছে, যার জন্য আমার আশঙ্কা যে কিছুদিন পর আমাদের নিম্নবিত্তরাও কিন্তু প্রাইমারি কেয়ারের জন্য ভারতের দিকে দৌড়াবেন, কারণ আমরা তো প্রতিযোগিতা অনেক পিছিয়ে যাব কোয়ালিটির দিকে, যেহেতু আমরা কোয়ালিটি আগাচ্ছি না। কাজেই আমি বলবো যে আমার 1 নম্বর পয়েন্টটা ছিল আমাদের একটা সোশ্যাল সাপোর্ট সিস্টেম, মানে সোশ্যাল ফিন্যান্সিং সিস্টেম, যেই ফিন্যান্সিং এর রেগুলেশনটা বাধ্য করবে প্রথমে ফ্যামিলি প্র্যাকটিশনারদের কাছে যাওয়া। এটা ছিল আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যামিলি প্র্যাকটিস বেসড একটা হলিস্টিক রিওরিয়েন্টেশন অফ আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলাম, এবং এই আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামটার মধ্যে বাকি জিনিসগুলোর উপর গুরুত্ব থাকবে, যেগুলো আমি বললাম। এটা ইন্টিগ্রেটেড কারিকুলাম হবে, এবং ইন্ডিয়াতে বলা হচ্ছে অ্যাটকম, মানে অ্যাটিটিউড, এথিক্স অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, তার উপর সাফিসিয়েন্ট জোর এইভাবে করা হবে। আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে টিয়ার্স অফ পোস্ট গ্র্যাজুয়েশন ইন ফ্যামিলি মেডিসিন। ফ্যামিলি মেডিসিনের জন্য পোস্ট গ্র্যাজুয়েশনের টিয়ার থাকবে, যদিও আমাদের দেশে আমার মনে হচ্ছে টেন্ডেন্সিটা উল্টা, আমরা পোস্ট গ্র্যাজুয়েশনটা নিয়ে বেশি এমফেসিস দিচ্ছি, অথচ আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামটাকে যে একটা ফ্যামিলি প্র্যাকটিস বেসড একটা রিওরিয়েন্টেশনের দরকার, সেই দিকটাতে কিন্তু আমরা কোনোই জোর দিচ্ছি না। তা এখন এটাও আমাদের লাগবে এবং এটা আমাদের করতে হবে, এবং ফ্যামিলি প্র্যাকটিশনারদের মধ্যেও আমাদের সেই ব্যাপারটা কিন্তু দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে কখন একজন গ্রাসরুট ফ্যামিলি প্র্যাকটিশনার, যিনি এমবিবিএস পাশ করার পর ইন্টার্নশিপ বা তার সাথে আরও কিছু দিনের প্র্যাকটিস করে, যেটা প্রফেসর ফরিদ বললেন ইউকেতে যেটা আছে, এই ধরনের কিছু সময় পার করার পরে তিনি হবেন একজন গ্রাসরুট ফ্যামিলি প্র্যাকটিশনার। কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা ফ্যামিলি গ্রাসরুট থেকে আপার টিয়ার অফ ফ্যামিলি প্র্যাকটিশনারের কাছে স্থানান্তরিত হবেন, এই ব্যাপারেও কিন্তু আমাদের ন্যায্য দিক নির্দেশনা থাকতে হবে, এবং এটা শুধুমাত্র পে করার সক্ষমতার উপর নির্ভর করে গড়ে তুললে কিন্তু চলবে না। কাজে একটা টিয়ার অফ পোস্ট গ্রাজুয়েট ফ্যামিলি প্র্যাকটিস, এটা আমাদের ডেভেলপ করতে হবে সুন্দরভাবে। এবং আমাদের এর সাথে সাথে আমাদের 4 নম্বর যে পয়েন্টটা দরকার, সেটা হচ্ছে আমাদের একটা ক্রেডিট সিস্টেম ইনকর্পোরেট করা ফর নলেজ আপডেটিং, যেটা ডক্টর গনি বলেছেন যে আমাদের লাইফ লং লার্নিং এটাকে এনশিওর করা, এটা শুধুমাত্র অনুপ্রেরণা দিয়ে কিন্তু হয় না, এটাকে সুনিশ্চিত করার জন্য একটা কাঠামোগত সংস্কারেরও প্রয়োজন আছে, এবং সেই সংস্কারটা হচ্ছে ক্রেডিট সিস্টেম ফর নলেজ আপডেটিং অ্যান্ড অলসো রিনিউয়াল অফ লাইসেন্স অর রিসার্টিফিকেশন। এই ব্যবস্থাগুলো, এই 4টা বিষয় আমাদের একসাথেই শুরু করতে হবে, এবং আমি মনে করি যে এইভাবে এগুলোই আসলে আমাদের টোটাল প্রচেষ্টাটা সফল হবে। আমাদের বাংলাদেশ একটা সত্যিকার কস্ট এফিশিয়েন্ট একটা হেলথ কেয়ার মডেলের উপর আমাদের হেলথ সার্ভিসটা দাঁড়িয়ে যাবে। তা আমি আপনাদেরকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধৈর্যের সাথে শোনার জন্য আমি সবাইকে আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত দিক নির্দেশনামূলক এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনার কথা শুনে আমরা সবসময় অনুপ্রাণিত হই এবং দিক নির্দেশনা পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা আমাদের ওয়েবিনারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি ডক্টর কবির স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর সালেহ শাওন। আমরা শুনলাম আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের বিসি স্যারের কথা। স্যার খুব সুন্দর করে আমাদেরকে জানালেন যে আমাদের দেশের যে বর্তমান অবস্থা, কলোনিয়াল অবস্থা থেকে আমরা বের হইতে পারি নাই। স্যার কম্পেয়ার করে বললেন যে ইংল্যান্ড এবং আমেরিকার কথা। আমরা সবাই জানি, আমরা বিভিন্ন সময় আমরা আলোচনা করছি, আমাদের দেশের এই জিপির স্বপ্ন নিয়েই কিন্তু আমরা পথ চলা, এবং আপনাদের দ্বারা আমরা যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহ বোধ করছি। আমি প্রফেসর আতিকুল হক স্যারের ব্যাপারে বলবো, এত সুন্দর করে উনি আমাদেরকে বললেন যে এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমাদের জন্য, এই যে জিপির কাঠামো তৈরি করার জন্য কিন্তু খুব এসেনশিয়াল কতগুলো টার্ম। এই যে দেখেন, আন্ডার গ্রেডে কারিকুলাম করা, আমরা ছাড়া নেপাল, শ্রীলঙ্কা, এটা হলো স্ট্যাটিস্টিক আমি বলছি, এবং স্যারে পাকিস্তান কমপ্লিটলি ওরা আন্ডার গ্রেডে নিয়ে আসছে, ইন্ডিয়া নিয়ে আসছে। তাহলে আমরাই শুধু এই সাউথ এশিয়ান কান্ট্রিতে, অন্যান্য কান্ট্রিতে তো সব বাদ দিলাম, শুধু আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে আমরাই কিন্তু লেগিং বিহাইন্ড। আমরা এটাকে এখনো গুরুত্ব দিয়ে সেখানে নিয়ে যেতে পারিনি। আমরা এটার জন্য কোনো রকমের কাঠামো তৈরি করতে পারিনি। তাদের জন্য ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টদের জন্য তাদের স্বাস্থ্য ডেলিভারি সিস্টেমের মধ্যে কোথাও আমরা তাদের জন্য একটা পজিশন তৈরি করতে পারিনি। তাদেরকে সামনে এরকম কোনো আমরা আশ্বাস দিতে পারি নাই যে তারা এটাতে আসলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, সম্মানের সহিত সোসাইটিতে বসবাস করতে পারবে। আমরা দেখেন, স্যারে আতিকুল হক স্যার বললেন, আমরা কিন্তু গরিব দেশের মধ্যে অনেক এক্সাম্পল সৃষ্টি করে রাখছি স্বাস্থ্য ব্যবস্থায়। এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ল্ডে খুব বেশি দেশে নাই। স্যার যেটা বললেন, একেবারে ইউনিয়ন লেভেল থেকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে একেবারে টার্সিয়ারি লেভেল পর্যন্ত আসছে। বাট আমাদের সিস্টেম, আমাদের করাপশন অথবা অনেক রকমের ব্যাপার এখানে জড়িত, যার পরিপ্রেক্ষিতে জনগণ যে স্বাস্থ্য ব্যবস্থাটা, স্বাস্থ্য সেবাটা যেভাবে পাওয়া উচিত সেভাবে পাচ্ছে না। আমরা এইটাকে দেখেন, আমরা ঈর্ষণীয় মানে সাকসেসফুল কিন্তু আমাদের আছে। এই যে আপনার মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু, আমাদের বিভিন্ন ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল, আমাদের HIV এবং কি বলে ম্যালেরিয়া, যক্ষা, এগুলো কন্ট্রোলের ব্যাপারে কিন্তু আমরা ওয়ার্ল্ডে এক্সাম্পল সৃষ্টি করেছি, যদিও আমরা একটা গরিব কান্ট্রি। বাট আমাদের দুর্বলতাটা কোথায়? আমাদের দুর্বলতাটা প্রাইমারি কেয়ারকে স্ট্রেনথেন করতে পারি নাই, আমরা মানসিক স্বাস্থ্যকে স্ট্রেনথেন করতে পারি নাই। এই জায়গাগুলোতে আমরা এত বেশি পিছনে পড়ে আছি, অথচ আমাদের কিন্তু এই প্রাইমারি কেয়ার স্ট্রেনথেন করাটা খুব বেশি জরুরি ছিল আমাদের ডেভেলপড কান্ট্রি থেকে। আমাদের এখানেই কিন্তু খুব বেশি দরকার ছিল, বাট আমরা এটা করতে পারি নাই। আমরা কিন্তু আমাদের এরকম কোনো অবস্থা আমাদের নাই। আমরা অনেক বড় বড় হাসপাতাল, প্রতিটা ডিস্ট্রিক্টে বড় বড় হাসপাতাল করে দিব, প্রতিটা উপজেলাতে বড় বড় হাসপাতাল করে দিব, এবং হাসপাতাল ভিত্তিক, স্পেশালিস্ট ভিত্তিক আমরা চিকিৎসা জনগণকে প্রোভাইড করতে পারবো। এটা ওয়ার্ল্ডে কেউ পারে নাই, আমরাও পারবো না। আমাদেরকে জনগণকে হাসপাতালের বাইরে রাখতে হবে, বাইরে রেখে আমাদের চিকিৎসা করতে হবে। এই বাইরে রাখার জন্য আমরা কিন্তু এভিডেন্স বেসড প্রচুর স্টাডি আছে, যেখানে যে 80 to 85% পেশেন্টদেরকে প্রাইমারি কেয়ার যদি স্ট্রেনথেন করা যায়, ট্রেন্ড ম্যান পাওয়ার দিয়ে যদি তাদেরকে হেলথ কেয়ার দেওয়া যায়, তাহলে 80 to 85% পেশেন্টকে কিন্তু আমরা হাসপাতালের বাইরে রেখে তাদের দূর করে আমরা তাদেরকে এফিশিয়েন্ট চিকিৎসা দিতে পারবো, এবং তাদেরকে প্রিভেনশন এবং প্রমোশনের ব্যাপারে আমরা এই যে ফ্যামিলি ডক্টরসদের কথা বলছি, জিপিদের কথা বলছি, তাদেরকে দিয়েই কিন্তু আমরা এটা এনশিওর করতে পারবো। তো সেই ব্যাপারে আমি আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দের কথা মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং একই কথাগুলো আমাদের ইকো হলো গত 4 দিনে, আমাদের এই কথাগুলো ইকো হলো। আমি আমাদের ফ্যামিলি মেডিসিন উইং এর পক্ষ থেকে আমি একটু কনকর্ডিং রিমার্কস 1 মিনিটে একটু দিতে চাচ্ছি, যে আমাদের গত 3 দিনে আমাদের যে আলোচনাগুলো হয়েছে, আমাদের যে প্রেজেন্টেশনগুলো প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোর আমাদের বিজ্ঞ আলোচকরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমাদের নবীন ডক্টরদের উদ্দেশ্যে তাদের অনেক উপদেশ ছিল, তাদেরকে গাইড করার ছিল, এবং নির্দেশনামূলক অনেক বক্তব্য ছিল। আমরা অত্যন্ত লাকি এবং অনার্ড ফিল করেছি যে আমাদের দেশের
দেশ বরেণ্য চিকিৎসক বৃন্দ আমাদের এই ওয়েবিনার সিরিজে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেমন আমি যদি কনক্লুডিং ইয়াতে আমি বলি যে আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর আজাদ স্যার আসছেন, আমাদের প্রফেসর রশিদুল মাহবুব স্যার আসছেন, আমাদের এখানে প্রফেসর কানুবালা স্যার আসছেন, এখানে আমাদের সাইদুর রহমান খসরু স্যার আসছেন, আর আজকে আমাদের প্রফেসর ফয়জুল আলম স্যার, প্রফেসর আতিকুল হক স্যার, ওনারা ছাড়াও এই দেশের আরো অনেক চিকিৎসকবৃন্দ এখানে আসছেন এবং ইন্টারন্যাশনাল কিছু বিভিন্ন হেলথ লিডাররাও আমাদের এখানে কথা বলেছেন। তো সেই ইন্টারন্যাশনাল আমি জানি না আমাদের এটা যাবে, তাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা অবশ্য যদি বলি যে তাদের একটু ইংলিশে একটা বলতে চাই আমি যে বিফোর কনক্লুডিং আমি আসলে মেনশন করতে চাই, আই উড লাইক টু মেনশন প্রফেসর রমন কুমার, প্রেসিডেন্ট সাউথ এশিয়ান রিজিয়ন WONCA from India, Professor Hina Jawad from Pakistan, she is the professor of family medicine, Lahore, Pakistan. Professor Onindita Ahmed from USA, she was also working as the family physician and family medicine specialist. Professor Musharraf Hussain from UK, he is also a family physician working there in the UK. So I would like to pay deep respect and gratitude to all of them for their excellent presentation and discussion on the relevant issues. We learned a lot from them, especially our young audience. They got the guidelines and they can compare the world situation with the Bangladesh situation and where we are and what we should do. So I think these 4 sessions are not enough to achieve our goal. Hope we will have the opportunities to be together again in a bigger form. And finally, I wishes the further prosperity for all of them, those who are participated from the foreign countries, and we are wishing them a safe and blessed life in their family. And আমাদের এখানে আমি আরো কিছু থ্যাঙ্কস দিতে চাচ্ছি আমাদের যারা এই ফ্যামিলি মেডিসিন উইং এর যারা পরিকল্পনাকারী ছিল, যারা এখানে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, সবগুলো ওয়েবিনারের সাথে থেকেছেন, আমাদের বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করেছেন, আমাদের প্রচুর ইয়াং ডক্টরস, তারা কন্ট্যাক্ট পাবলিকেশন কোঅর্ডিনেশন এবং স্মুথ স্ট্রিমিং এর জন্য অনেক সহযোগিতা সাপোর্ট দিয়েছেন এবং এর জন্য আমি এবং পাশাপাশি আমাদের চ্যানেল এইচ আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন, আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি তাদের সহযোগিতার জন্য। আর আমরা প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং এর থেকে একটা পরিকল্পনা করেছি, আমাদের এই 4 দিনের যে ওয়েবিনারগুলা, যে ডিসকাশন হয়েছে, যে প্রেজেন্টেশন হয়েছে, ওগুলোর একটা সারসংক্ষেপ আমরা একসাথে করে আমরা আপনাদেরকে এবং আমাদের স্বাস্থ্য সেবা পরিকল্পনাকারী যারা আছে তাদের কাছে, নীতি নির্ধারকের কাছে আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের কথাগুলো তাদের কাছে পর্যন্ত যায় এবং নবীন ডাক্তারদের কাছে যারা আমাদের উপস্থিত ছিলেন না তাদের হাতেও যাতে পৌঁছানো যায়, আমরা সেই চেষ্টা আমরা করব। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বিসি স্যারও আজকে বলেছে, আমাদের আজাদ স্যার, প্রফেসর আজাদ স্যার গতকালকে বলেছেন, প্রফেসর রশিদুল মাহবুব স্যার এর আগে একবার আমাদের এখানে ছিলেন, সবারই বক্তব্য ছিল আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে উদ্যোগ প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং থেকে আমরা নিয়েছি, আমাদের সাথে ওনারা সর্বতভাবে সহযোগিতা করবেন এবং আমরা আশা করি আমরা আমাদের ইয়াং জেনারেশনের জন্য, ইয়াং ডক্টরদের জন্য একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটি কোর্সের চালু করতে পারবো, যেটা আমরা পিজি CFM অর্থাৎ সার্টিফাইড কোর্স ইন ফ্যামিলি মেডিসিন, এটা দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এটাকে আমরা ফাউন্ডেশন স্টেপ হিসেবে ধরে আমরা ফার্দার কোর্স করানোর ব্যাপারেও আমরা চেষ্টা করব। অলরেডি আমরা আমাদের ভিসি স্যার থেকে শুনেছি তাদেরও প্ল্যান আছে যে আরও ডিপ্লোমা, এই সার্টিফিকেট কোর্সের পরে ডিপ্লোমা এবং তারপরে এমডি করানো যায় কিনা সেই পরিকল্পনা ওনাদের আছে। আমরা আরও ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে ফ্যামিলি মেডিসিনের একটি মানে সেপারেট আলাদা ডিপার্টমেন্ট ওনার ভার্সিটিতে করা যায় কিনা, যার আন্ডারে এই কোর্সগুলা ক্রমান্বয়ে এই কোর্সগুলো চালু হবে এবং আমরা সেই
জিপি অ্যান্ড আদার্স এটার জন্য আমরা সুষ্ঠু ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমরা কাজ করে যেতে পারবো। সো আমার অনেক সময় আমরা আজকে নিয়েছি, আমরা সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। আপনারা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সো সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের ওয়েবিনার এবং এই প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং এর পক্ষ থেকে 4 দিনের ওয়েবিনার সিরিজের সমাপ্তি ঘোষণা করছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ কবির স্যারকে। এখন আজকে অতিথি স্পিকার এবং প্যানেলিস্ট স্যারদের যদি কোনো 1 মিনিটে কোনো মূল্যায়ন বা কোনো রেটিংস যদি দেওয়ার থাকে আমাদের দর্শকদেরকে, তাহলে তাদের অনুরোধ করছি। প্রথমে ওসমান গনি স্যার। হয়তো আজকে স্পিকার ছিলাম আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে। আসলে আমি বক্তৃতার চাইতে আমি শিখলাম আরো অনেক বেশি। এটা আমার হয়তো ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমি শ্রদ্ধেয় আমার সরাসরি শিক্ষক ছিলেন সৈয়দ হক স্যার, ওনার সাথে একসাথেই বলতে চাই যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলটা আসলে রিফর্ম করা, রিহল্ড করা দরকার। এবং এটা যদি আমরা করতে পারি, এটা করা সম্ভব। আমরা যে মানসিকতা নিয়ে বড় হচ্ছি, আমরা যে সমস্ত মেডিকেল কলেজে আছে, আজকের বা গত কয়েকদিনের আলোচনাটুকু যদি আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে এটা যথেষ্ট। আমি একটুকুই বলবো যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলটা, আমরা তো একটা করছি সার্টিফিকেট কোর্স, এটা হয়তো এই মুহূর্তের জন্য একটা ফর দ্য টাইম বিং শর্ট একটা টাইমের জন্য, বাট ফর দ্য ফিউচার আমিও এটাই এমফেসিস করতে চাই। তাহলে অন্তত পক্ষে আমাদের প্রাইমারি ফিজিশিয়ানের রোগীও দেশ ত্যাগ করবে না। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আজকে কথা বলার জন্য। ধন্যবাদ স্যার। প্রফেসর ফরিদুল আলম স্যার। এই স্যারের কানেকশনটা মনে হয় একটু প্রবলেম হচ্ছে, একটু স্যার আতিক স্যার যদি একটু কিছু বলতেন 1 মিনিট। আচ্ছা, আমি প্রথমে একটু অ্যানেকডোট বলবো। সেটা হচ্ছে আমার আপন ছোট ভাই, সে আছে কানাডার ভ্যাঙ্কুভারে, সে একজন জেনারেল প্র্যাকটিশনার এবং তার আসলেই মানে সে কিন্তু যথেষ্ট মেধাবী। ওখানকারও যে এন্ট্রি পরীক্ষা সেগুলি তার ভালো পারফরমেন্স ছিল, কিন্তু সে ইচ্ছা করেই সে কোনো স্পেশালাইজেশনে যায়নি, ভিন্ন কোনো স্পেশালাইজেশনে। কারণ তার দুটা কারণ, একটা হচ্ছে তার এটাও ঠিক যে কানাডায় কিন্তু মানে যারা জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি প্র্যাকটিশনার তাদের ইনকাম স্পেশালিস্টদের চেয়ে বেশি। এটা যদিও আমি জানি যে আমাদের দেশেটা অনেকেই ভাবতে খুবই কষ্ট হবে এবং অসম্ভব বলে মনে হবে, কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য। তা এখন আর এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে এই জেনারেল প্র্যাকটিসের যে নেচারটা, ফ্যামিলি প্র্যাকটিস, সে মোটামুটি তার খানিকটা প্রেমেও পড়ে আছে। সে মনে করে যে এটাই সবচেয়ে ভালো এবং এটাই হওয়া উচিত, মানে দেশের আপামর জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এটাই সবচেয়ে বেশি সুযোগ দিয়ে থাকে। স্পেশালিস্ট প্র্যাকটিসটা সেইভাবে সুযোগ দেয় না। তা এখন আমি বলবো যে এটা মোটামুটি এই ধারণাগুলো তো সেও নিশ্চয়ই আমার কাছে সঞ্চারিত করেছে, তার সাথে আমি আলাপ করি যখনই দেশে আসি। তা আমি বলবো যে সবকিছু মিলিয়ে আমার আজকের প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার লেগেছে, খুবই সুন্দর। এবং আমার মনের মধ্যে একটা অনুশোচনা ঢুকে গেছে যে যদি আমি বিগত 3 দিনের প্রোগ্রামগুলোতেও থাকতে পারতাম, যে কেন পারলাম না, একটা আত্মধিক্কার বা গ্লানি বোধ একটা আমাকে গ্রাস করেছে। তা আসলে এটাও ঠিক যে আমার এই দিনগুলোতে অন্যান্য এঙ্গেজমেন্ট ছিল, কাজেই আমি পারিনি। এমনকি যে শুক্রবার বিকাল, সেই শুক্রবার বিকালে গতকালকেও আমার বিকালবেলা একটা মিটিং ছিল, এই সমস্ত কারণে সেটা পারা হয়ে ওঠেনি। আমার আজকের দিনটাকে আমি একরকম বাছাই করতে বাধ্য হয়েছি। আমি অনেক উপকৃত হয়েছি, আমি অনেক শিখেছি। এই যে আমি বলবো যে ওসমান গনির লেকচার থেকে, তারপরে প্রফেসর ফরিদের বক্তব্য এবং ডক্টর কবিরের বক্তব্য, 3 জনের বক্তব্য থেকে কিন্তু আমি অনেক কিছুই শিখেছি। আমি জানি যে এই শেখার ফলে ভবিষ্যতে এই ধরনের ফোরামে আমি আমার বক্তব্যকে আরো সমৃদ্ধ করতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। ধন্যবাদ স্যার। আমাদের এই প্রোগ্রামটার মেইন উদ্যোক্তার মধ্যে ছিলেন প্ল্যাটফর্ম আসলে একটা ইয়ংয়ার ব্লাডদের একটা ইয়ং অর্গানাইজেশন, এবং আমাদের এখানে সবাই ইয়ং ডক্টরস।
এদের মূল্যায়ন করে এদেরকে একটু এনকারেজিং কোনো কথা বলার জন্য আমি কবির স্যারকে কিছু রিকোয়েস্ট করছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি আমি কনক্লুডিং কথায় আসলে বলে ফেলছি যে তাদের সহযোগিতা না হলে, তাদের সাপোর্ট না হলে আমরা শুধু পরিকল্পনা দিয়েছি, কিন্তু এই সাপোর্ট, এই যে আজকে আমাদের বাস্তবতা, যে আমরা 4 দিন আগে আমরা 4 দিন বা 2 সপ্তাহ আগে একটা পরিকল্পনা করেছিলাম, সেটা আজকে বাস্তব হয়ে আজকে আমাদের নবীন চিকিৎসকদের সামনে, এবং আমরা আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দকে আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি, এবং সবকিছুর বাস্তবতা কিন্তু ওদের প্রচেষ্টা, এবং এর জন্য ওদেরকে আমি অনেক অনেক বেশিভাবে সাধুবাদের মোবারকবাদ জানিয়েছি। এবং আমি আমাদের এই নবীন চিকিৎসকদের প্রচেষ্টার জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং উৎসাহ বোধ করছি যে তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো, এবং আমরা ইনশাল্লাহ অনেক দূর যাবো। আর আমি একটু আতিক স্যারকে একটু বলতে চাচ্ছি, স্যার, আমরা জানি যে আমাদের এই প্রচেষ্টার হয়তো অনেক বড় কিছু না, বাট আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আমরা একটু ছোট করে বুকলেট আকারে আমরা এই আমাদের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন আমাদের প্যানেলিস্টদের যে দিক নির্দেশনাগুলো আছে, আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই ব্যাপারে সেটা রেখে স্যার আমি স্যার মানে ফ্যামিলি ডক্টরসের পক্ষে কথা বহুত হয়েছে। আমরা শুধু বাস্তবতাটা যদি আমরা এখন চিন্তা করি, এই যে স্যার করোনাকালীন সময়ে, প্যান্ডেমিক সময়ে আমাদের দেশের যে স্বাস্থ্যের যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে এই বিশৃঙ্খলাটা থেকে আমরা খুব একটা উত্তরণ যে করতে পেরেছি, আমরা বলবো না যে খুব বড় ধরনের উত্তরণ করতে পেরেছি, কিন্তু আমাদের দেশে যদি ওইরকম হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম থাকতো, ফ্যামিলি ডক্টরস কনসেপ্টটা থাকতো, ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্টটা থাকতো, তাহলে কিন্তু এই সাধারণ মানুষের এরকম দিক বিদিক দৌড়াদৌড়ি করার দরকার পড়তো না। তাদেরকে আমরা জানি যে 80 to 90% পেশেন্টকে আমরা হোম কেয়ার দিয়ে রাখতে পারি। আমাদের এই ফ্যামিলি ডক্টররা কিন্তু তাদেরকে সেই সাপোর্টটা দিয়ে যেতে পারতো। এবং আমরা এইটা বিশ্বাস করি, এই কোভিড কিন্তু এই মহামারী কিন্তু এটাই শেষ না, এর আগে ছিল না, তার আগেও ছিল, এইটাও শেষ না, আগামীতে আসবে। সো আমাদের কিন্তু এখনই নীতি নির্ধারক যারা আছেন তাদের কিন্তু এই সময়ের জন্য এখনই কিন্তু একটা পরিকল্পনা করা, প্ল্যান করা, এবং সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য অত্যন্ত উপযুক্ত সময়, এবং পরবর্তীতে যাতে আমাদের এরকম মহামারী হোক বা ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট হোক অথবা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো প্রাথমিকভাবে হোক, এইগুলা যাতে আমরা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে যাতে আমরা সেটা থেকে উত্তরণ পেতে পারি, সে ব্যাপারে যাতে আমাদের নীতি নির্ধারকটা পরিকল্পনা করেন, সেটা আমি আশা করব। এবং আমি সে আশা ব্যক্ত করে আমি আমাদের প্ল্যাটফর্মের নবীন চিকিৎসকদেরকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্ল্যাটফর্ম পেজে সবাই অনেক সাধুবাদ জানাচ্ছেন, আমাদেরকে কনগ্রেচুলেশন জানাচ্ছে। সেখান থেকে আমরা একটা দুটো কথা বলতে চাই, একটা দুটো ওনাদের অভিনন্দন জানা, যে নহিব নীরব বলেছেন অসাধারণ উপস্থাপনা শ্রদ্ধেয় ডক্টর ওসমান গনি স্যারের, এটা আমাদের অগণিত চিকিৎসকের অনুভূতি। ধন্যবাদ নহিব নীরবকে। সিনথিয়া আক্তার বলছেন থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং এন্ড টিচেস আস ফর লটস অফ থিংস। সিনথিয়া আক্তার, আপনাকে ধন্যবাদ। Reja Kham Ruby বলেছেন congratulations to young doctors group. I hope and pray you all will be able to bring a great change in our health system, service sectors. Good luck. Thank you, Ruby. আমাদের আর সময় স্বল্পতার জন্য আমরা বেশি কমেন্ট নিতে পারছি না। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে টেকওয়ে মেসেজ যদি আমরা স্যারদের কাছ থেকে যেটা পেলাম তার থেকে কিছুটা একটু শেয়ার করতে চাই। ফ্যামিলি মেডিসিন ডক্টরস আর দ্য ফার্স্ট ডোরস অফ পেশেন্ট টু আনলক should be family doctor. মেডিকেল এডুকেশনের মৌলিক পরিবর্তন দরকার। 96.5% খরচ আমাদের পেশেন্টরাই তাদের নিজেদের পকেট থেকে দেয়। হেলথ ইন্স্যুরেন্স এক্ষেত্রে প্রয়োজনীয় একটি ভূমিকা রাখতে পারে, এবং ফ্যামিলি ডক্টররা এই হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট কীভাবে নেওয়া যায় সেটা পেশেন্টদেরকে বোঝাবেন, এবং ওনারাই এই হেলথ ইন্স্যুরেন্সের ভিতরে ইনকর্পোরেট করতে হবে, এবং ওনাদের কাছে না গেলে ইন্স্যুরেন্স পাবে না, এরকম একটা কোনো প্রসেস করা যায় কিনা সেই বিষয়ে চিন্তা করা যায়। আন্ডারগ্রেজুয়েট কারিকুলাম ফ্যামিলি প্র্যাকটিস ওরিয়েন্টেড হওয়া উচিত, এবং ফোকাস হতে হবে কমন রোগ যেখানে আছে সেগুলোর উপরই। এটা আমাদের একজন প্যানেলিস্ট আতিক স্যার বলেছেন।
পোস্ট গ্রাজুয়েট ডক্টরদের সাথে ফ্যামিলি ডক্টরদের দূরত্ব এবং যোগসূত্রটা বাড়াতে হবে, দূরত্বটা কমাতে হবে, এটাও অনেকেই বলেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ওয়েবিনারে যোগদান করার জন্য। 4 দিন ব্যাপী যে দীর্ঘ ওয়েবিনার সিরিজ হয়েছে, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তা শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ আয়োজক কমিটিকে, ধন্যবাদ স্পিকার, প্যানেলিস্ট এবং সকল দর্শকদের। ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে। আগামী দিন হেলথ কেয়ার সিস্টেম, ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের নেতৃত্বে এগিয়ে যাক, সেই প্রত্যাশায় ব্যক্ত করে আমি ডাক্তার সালেহ আহমেদ আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। অনেক ধন্যবাদ।